টাকার বিনিময়ে তোমাকে নিজের গর্ব ভাড়া দিতে হবে, মায়া। হবু বরের মুখ থেকে বিস্ফোরিত বাক্য শুনে থমকে যায় মায়া। আচম্বিত এহেন শব্দ সহ্য করতে পারল না। মাথা ঘুরে পড়ে যেতে নিয়েও দেয়াল আঁকড়ে নিজেকে সামলে নেয়। চোখের কোণে অশ্রুকণা জমাট বাঁধতে শুরু করলো। অসহনীয় করুণ চোখে তাকালো রিজবানের দিকে। অস্পষ্ট স্বরে প্রশ্ন করলো, কি বললে? তোমার গর্বে আমার ভাইয়ের বাচ্চা ধারণ করতে হবে, যার বিনিময়ে তোমাকে নগদ 40 লাখ টাকা দেওয়া হবে। মায়া কয়েক পা পিছিয়ে গেল। মুখ দুহাতে চেপে ধরল। নিজের শ্রবণ অঙ্গকে বিশ্বাস করতে পারছে না। ভুল শুনল নাকি? কিন্তু দুইবার কি ভুল শোনা যায়? হয়তো যায়। আরেকবার প্রশ্ন করে দেখব। মায়া পুনরায় থেমে থেমে জিজ্ঞেস করল, আমি টাকার জন্য নিজের গর্ব ভাড়া দিব? বারবার এক প্রশ্ন করছো কেন? বললাম তো, যে কোনো কিছুর বিনিময়ে তোমার গর্বে আমার ভাইয়ের বাচ্চা ধারণ করতে হবে। মায়া এবার চিৎকার করে উঠল। সপাটের থাপ্পড় বসিয়ে দিল রিজবানের গালে। পরপর দুটো থাপ্পড় দিয়েও খান্তি হলো না। দুহাতে খাবলে ধরল রিজবানের কলার। শরীরের সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, বাস্টার্ড, তুই এই কথা উচ্চারণ করলি কিভাবে? হ্যাঁ, এই, তোর কি আমাকে রাস্তার মেয়ে মনে হয়? আমার বাবার কি টাকার অভাব পড়েছে যে আমি টাকা রোজগারের জন্য নিজের গর্ভ ভাড়া দিব? তাও আবার তোর ভাইয়ের জন্য? তোকে আমার এক্ষুনি খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটু দম নিয়ে পুনরায় বলল, এই তুই না আমায় ভালোবাসতি? তবে কি আমাদের 2 বছরের ভালোবাসার অনুভূতি মিথ্যে ছিল? আমাদের এত এত সুন্দর মুহূর্ত, স্মৃতি সব মিথ্যে ছিল? রিজবান বোবার মতো চেয়ে আছে মায়ার দিকে। চোখ থেকে অঝরে পানি পড়ছে। অক্ষি দুটি অগ্নিস্বর রূপ ধারণ করেছে। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ফর্সা মুখটা রক্তিম হয়ে উঠেছে। মায়ার এমন রূপ এই প্রথম দেখছে। মায়া তো সবসময় শান্তশিষ্ট স্বভাবের ছিল। আজ যে নিজের সম্মানের আঘাত লাগলো, তেমনি বাঘিনী রূপ ধারণ করলো। রিজবান উত্তর দিতে ভুলে গেল। রাগের শরীর রিরি করে উঠল। তবুও নিজেকে সংযত রাখল। শান্ত বাক্যে মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে উঠল, শান্ত হও মায়া, তুমি আমার হবু বউ, আমার ভালোবাসার মানুষ। তোমাকে এই কথাটা কেন বলেছি সেই কারণ জানতে চেয়েছো? মায়া রক্তিম চোখে তাকালো, দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল। কি কারণ শুনি, বলো। রিজবান মায়ার কাঁধে হাত রাখতে মায়া হাত ছিটকে সরিয়ে দিল। রিজবান এবার কিছুটা অসহায় বাক্যে বলা শুরু করলো। আজ ভাবি সুইসাইড করার চেষ্টা করছিল। মায়া কিছুটা অবাক চোখে তাকালো রিজবানের দিকে। প্রশ্ন করলো, কেন? একটা বাচ্চার জন্য আমার পরিবারে কি পরিমাণ অশান্তি তুমি জানো না মায়া, তুমি জানো না। আমার ভাইয়ের সংসার নষ্ট হওয়ার পথে। ভাবি প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগছে। ভাইয়া ভাবির দুঃখে আমার বাবা মাও দিন দিন শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা বাচ্চার জন্য। শুধুমাত্র একটা বাচ্চা। আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাচ্ছে মায়া, শেষ হয়ে যাচ্ছে। কথাগুলো বলে রিজবান কান্না করে দিল। মায়া কিছুটা শান্ত হলো, কিন্তু তবুও রিজবানের প্রস্তাবটা কিছুতেই মেনে নিতে পারছে না। কোনো মেয়ের পক্ষে কি মেনে নেওয়া সম্ভব? মায়া কাট কাট স্বরে জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমাকে কেন এই প্রস্তাব দিলে? অন্য কোনো মেয়ে এমন প্রস্তাব মেনে নিত বলে তোমার মনে হয়? তাহলে তুমি কি করে ভাবলে আমি মেনে নিব? মায়ার পাল্টা প্রশ্নে রিজবান কিছুটা থতমত খেয়ে গেল। তবুও পরিস্থিতি সামলাতে বলে উঠল, কারণ তুমি আমার বউ হতে যাচ্ছ। আমি কি আমার পরিবারকে বাঁচানোর জন্য কিছু করতে পারি না? তাই বলে নিজের বউয়ের গর্ভে ভাইয়ের বাচ্চা ধারণ করতে বলবে রিজভান? মায়ার সাথে সাথে পাল্টা প্রশ্নে রিজবান কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। মনে মনে একবার নিজেই বলে উঠল, তুমি আমার তুরুপের তাস জান। তোমাকে কাজে লাগিয়ে টাকাগুলো হাতিয়ে নেওয়াই এখন আমার একমাত্র কাজ। রিজওয়ানকে চুপ থাকতে দেখে মায়া পুনরায় উচ্চ বাক্যে রিজওয়ানকে প্রশ্নবিদ্ধ করল। চুপ করে থেকে আবার ধৈর্যের পরীক্ষা নিও না। কি চাও তুমি? তুমি কি আমায় আদৌ ভালোবাসো? রিজওয়ান সাথে সাথে কান্না মাখা মুখশ্রী নিয়ে করুণ স্বরে বলল, দেখো মায়া, তুমি আমার শখের নারী, আমার ভালোবাসার নারী। তোমার কি মনে হয় তোমাকে এই প্রস্তাবটা আমি শখে দিয়েছি? আমার ব্যক্তিগত নারী, আমার বইয়ের গর্ভে অন্যের সন্তান জন্মাবে, এটা মেনে নেওয়ার আমার জন্য খুব সহজ। হ্যাঁ, আমার জন্য খুব সহজ। আমারও কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করব বলো? তুমি ছাড়া আমার তো আবদার করার কোনো জায়গা নেই।
এখন তুমিও যদি আমাকে ফিরিয়ে দাও, আমি কোথায় যাব? কার কাছে যাব? মায়ার কেন যেন এই প্রথম রিজবানের উপর বিরক্ত লাগছে, রাগ হচ্ছে প্রচণ্ড। এই প্রথম রিজবানকে বিশ্বাস হচ্ছে না, ওর চোখের পানিকে মিথ্যে মনে হচ্ছে। মায়া রিজবানের কথায় গলে না গিয়ে স্পষ্ট বাক্যে জিজ্ঞেস করল, তাহলে আমাকে কেন বলে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দিতে হবে? রিজবান কথাটার জবাব আগেই তৈরি করে রেখেছিল, তাই সাথে সাথেই উত্তর দিল, তোমার আর আমার তো একটা ভবিষ্যৎ আছে মায়া। আমার ভাইয়ের যদি ছেলে হয় তাহলে তো আমার বাবার সমস্ত সম্পত্তির সিংহভাগ সেই পাবে। তাহলে পরবর্তীতে আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? আমাদের কি নিজেদের সন্তানের কথা ভাবা উচিত না? মায়া হাত দিয়ে রিজবানকে থামিয়ে দিল, চোখে চোখ রেখে কঠিন বাক্যে বলল, দুঃখিত মিস্টার রিজওয়ান শিকদার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনার সাথে সব প্রকার সম্পর্ক ছিন্ন করলাম। যে নিজের ভালোবাসার মানুষটাকে সম্মান করতে জানে না, তাকে অন্তত আমি স্বামী হিসেবে চাই না। স্বামী হতে হলে শুদ্ধতম পুরুষ হতে হবে, যার কাছে দুনিয়ার সবার আগে নিজের স্ত্রীর সম্মান আর অধিকার থাকবে। আপনাকে আমি চিনতে ভুল করেছি, তাই আজ সেই ভুলটা শুধরে নিলাম। আপনি ভালো প্রেমিক অবশ্যই, কিন্তু স্বামী হওয়ার যোগ্য নন আপনি। আসি। বলেই মায়া আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বড় বড় পা ফেলে রিজবানের বাড়ি থেকে বেরিয়ে আসলো। চোখের কোণের জলটুকু গড়িয়ে পড়তে দিল না। মায়া সব সময় বিশ্বাস করে অশ্রু মানুষকে দুর্বল করে দেয়, হাসি মানুষকে শক্ত বানিয়ে তোলে। রিজবান চেয়েও মায়াকে আটকাতে পারেনি। মায়া চলে যেতে রিজবান রাগে হাত দুটো মুঠো বদ্ধ করে দেয়ালে ঘুষি মারল, চিৎকার করে বলে উঠল, তোমাকে আমি ছেড়ে দিব না মায়া। আমার সমস্ত প্ল্যান তো আমি এভাবে ভেঙে দিতে দিব না। তোমার জীবন যদি আমি নরক না বানিয়েছি তাহলে আমার নামও রিজবান শিকদার নয়। স্যার, মেয়েটার বিষয়ে সমস্ত ফোন পেয়ে গেছি। মেয়েটার নাম রিয়ানা আফরিন মায়া, বয়স 21, ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। বাবার নাম মেজর জেনারেল আমির হোসেন। বলেই থামল নিলয়। নিলয়ের শেষ নামটা ভয়ে কাঁপাকাঁপি শুরু হলেও সামনে থাকা ব্যক্তিটার মধ্যে কোনো ভয় নেই, সংকোচ নেই। এমন কেন এই মানুষটা? নিলয় থামতেই উপস্থিত ব্যক্তিটি থমথমে গলায় জিজ্ঞেস করল। আর কিছু? নিলয় কাঁপাকাঁপি স্বরে জবাব দিল। স্যার, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শেষ হতেই ব্যক্তিটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। নিলয় ভয়ে এক পা পিছিয়ে যেতেই নিলয়কে শান্ত করতে ব্যক্তিটি শান্ত বাক্যে বলল, ভয় পাচ্ছ কেন? জীবনে সুস্থভাবে বাঁচতে হলে ভয় পাওয়া চলবে না। ভয় পেলে তো হেরে গেলে। ভয়কে জয় করতে হবে। তুমি ভুলে যেও না, তুমি এদেশের একটা সৈনিক। দেশপ্রেম করতে হলে সবার আগে নিজের ও পরিবারের জীবনের মায়া ত্যাগ করতে হবে, নয়তো এই পেশা তোমার জন্য না। বলেই এক পা সামনে এগিয়ে থেমে গেল, রহস্যময় স্বরে বলল, মায়া শুধু ক্যাপ্টেন সাগর চৌধুরীর। সাগর ব্যতীত দ্বিতীয় পুরুষের জন্য কোনোদিন সে বউ সাজবে না। নিজের হবু বরকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় এক বিছানার দেখে মাথা ঘুরে যায় মায়ার। চক্ষু দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। দরজায় ধাক্কা লাগতেই রিজওয়ান ঘুরে তাকায় দরজার দিকে। মায়াকে দেখে ছিটকে মেয়েটাকে বুকের উপর থেকে ফেলে দিয়ে লাফিয়ে উঠে বসে পড়ল। মেয়েটা আচমকা এমন অবস্থা দেখে কিছু বুঝতে পারল না। মায়াকে দেখে কিছুটা অবাক হলো। রিজওয়ান তড়িঘড়ি করে নেমে মায়ের কাছে দৌড়ে এলো, কম্পিত বাক্যে জিজ্ঞেস করলো, তুমি তুমি এখানে? বলতে না বলতে রিজওয়ানের গালে সজোরে দুটো থাপ্পড় দিয়ে বলে উঠল, ভুল সময় এসে পড়ার জন্য এটা আমার পক্ষ থেকে অনুতাপের উপহার। রিজওয়ান গালে হাত দিয়ে মায়ের দিকে অগ্নিঝরা আঁখি নিক্ষেপ করলো। মায়ের চোখের কোণ অশ্রুসিক্ত, রাগে ভেতরটা খা খা করছে। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। রিজওয়ানকে তো সত্যিকারের ভালোবাসে। রিজওয়ানকে ছেড়ে দেওয়াটা মায়ের জন্য সহজ না। তাই সকাল সকাল রিজওয়ানকে বোঝানোর জন্য এখানে এসে যে এহেন দৃশ্য দেখতে হবে মায়া ভাবেনি। বুকটা ধুকপুক করছে, কাঁপছে শরীর, ঠোঁট দুটো কাঁপছে। রিজওয়ানের সাথে থাকা মেয়েটা আর কেউ নয়, রিজওয়ানেরই চাচাতো বোন নোভা। নোভা বিছানা থেকে নেমে মায়ার কাছে এসে খামখেয়ালিভাবে বলে উঠল, সে আর আজ নতুন কি? তুমি সব সময় ভুল সময় এসে পড়ো মাই ডিয়ার হবু ভাবি। মায়া নোভার দিকে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণে ঘৃণায় দৃষ্টি নামিয়ে ফেলল। রিজওয়ান নোভাকে ধমকে বলে উঠল। তুই এখন এখান থেকে যা। নোভা কিছু বলতে গেলেও রিজওয়ান থামিয়ে দেয়।
চোখের ইশারায় চলে যেতে বলে। নোভাও চলে যাওয়ার জন্য পা বাড়াতে মায়া নোভার হাতটা খপ করে ধরে ফেলে। থমথমে স্বরে বলে, এক পাও নড়বে না। মায়া এবার আরেক হাতে রিজওয়ানের হাত ধরল। হাসি মুখে রিজওয়ানের দিকে তাকিয়ে বলল, চলো, আজ থেকে যেন তোমাদের আর লুকোচুরি করে নোংরামি করতে না হয়, সেই ব্যবস্থা করে দিই। বলেই সামনে হাঁটা শুরু করলো। চেঁচিয়ে বাড়ির সবাইকে একসাথে ডাকা শুরু করলো। ওদের দুজনকে হাত ধরে টেনে নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। মায়ের কণ্ঠস্বর শুনে সানজিদা বেগম দৌড়ে আসলেন। চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? এভাবে ডাকাডাকি করছিস যে, আর ওদের এভাবে ধরে রেখেছিস কেন? কি করেছ ওরা? মায়া ওদের দুজনের হাত ছেড়ে দিল। শান্ত বাক্যে বলল, বাড়ির বাকিদের ডাকুন প্লিজ। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের কি সুন্দর শিক্ষা দিয়েছেন, সেটা নিজে চোখেই দেখুক সবাই। সানজিদা বেগম হলো রিজওয়ানের মা। মায়ের কথা বুঝতে না পেরে তিনি একটু অবাক হলেন। এর মধ্যেই লিলি বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসতে আসতে বললেন, সকাল সকাল এত চেঁচামেচি কিসের শুনি? তার পিছু পিছু নুহাও আসলো। নওরিন আর নফেল একসাথে বেরিয়ে আসলো। বাড়ির বড় দুজন এই মুহূর্তে বাইরে আছেন। সবাই একসাথে হয়ে প্রশ্নবিদ্ধ চোখে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। নওরিন মায়াকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, তুমি এত সকালে এখানে? সারপ্রাইজ বুঝি? মায়া হাসলো। তার ছেলের হাসি হেসে উত্তরে বলে উঠল, হ্যাঁ, সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কি হয়েছে পরিষ্কার করে বলো। নোভার মধ্যে কোনো ভয় লজ্জা সংকোচ কিছুই নেই। ভাবলেশীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। রিজওয়ান কিছুটা ভয়ে মাথা নত করে আছে। সবাইকে কি উত্তর দেবে সেটাই ভাবছে। মায়ার প্রতি রাগে শরীর বারবার জ্বলে উঠছে। মায়া এবার তার ছেলের স্বরে সবার উদ্দেশ্যে বলল, আপনাদের বাড়ির প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের এক ঘরে থাকার নিয়ম আছে নাকি আন্টি? সানজিদা বেগমের কপাল কুঁচকে এলো। লিলি বেগম গর্জে উঠে জিজ্ঞেস করল, এসব কি বলছো? ভুল বলছি না তো? যদি এই নিয়ম না থাকতো তাহলে মিস্টার রিজভান তার ছোট বোন নোভার সাথে এক বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় কি করে থাকতে পারে? কথাটা শুনে সবাই বিস্ফোরিত চোখে তাকালো মায়ার দিকে। নফেল সঙ্গে সঙ্গে অবাক পানে জিজ্ঞেস করল, কি বলছো তুমি? আপনারা কি কানে কম শুনতে পান? মায়া চেঁচিয়ে কথাটা বলতেই নওরিন মায়ার কাঁধে হাত রেখে শান্ত বাক্যে বলল। শান্ত হও, সবটা খুলে বলো, কি হয়েছে? মায়া এবার শান্ত বাক্যে নওরিনকে জিজ্ঞেস করল, আমার গর্ভে আপনাদের সন্তান জন্ম হবে, এটা কি আপনারা চান? নওরিন আর নফেল দুজনেই অবাক হলো। নওরিন সাথে সাথে বলল, কখনোই না। তোমার জীবন সবে শুরু। সামনে তোমার রঙিন ভবিষ্যৎ পড়ে আছে। আমরা এমন অন্যায় চাওয়া কি করে চাইবো? কিন্তু আপনার দেবো সেটা চায়। মায়া কথাটা বলেই রিজওয়ানের দিকে একবার ঘৃণাভরা চোখে তাকালো। কালকের ঘটে যাওয়া সমস্ত ঘটনার সাথে আজকের ঘটনা সব খুলে বলল। কান্নাগুলোকে কিছুতেই আটকে রাখতে পারছে না, তবুও কাঁদছে না। না, কাঁদবে কেন ও? কার জন্য কাঁদবে? এই নোংরা মানুষটার জন্য? ছি, কখনোই না। জায়রার এখন নিজের প্রতি রাগে মাথা ফেটে যাচ্ছে। কোন মোহে ডুবেছিল এ এতদিন? কোন মোহে ডুবে কালকের পর আবার আজ রিজওয়ানের সাথে সম্পর্ক গড়তে এসেছিল? নভেল সবটা শুনে রিজওয়ানের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। রিজওয়ানের কলার চেপে ধরে চেঁচিয়ে জিজ্ঞেস করে, এই তোকে আমরা বলেছি মায়াকে এমন প্রস্তাব দিতে? বল, বলেছিলাম? তুই কি করে পারলি মায়ার মতন মেয়েকে এমন প্রস্তাব দিতে? আঙ্কেল যদি একবার জানে তাহলে তোকে আজীবন পচে গলে মরতে হবে, আল্লাহই জানে। তোকে তো আমার ভাই বলতেও লজ্জা করছে। কিভাবে পারলি মেয়েটাকে ঠকাতে? 2 দিন পর যে তোর বউ হবে তাকেই তুই ঠকালি। সি, ধিক্কার তোকে। লিলি বেগম হিংস্র বাঘিনীর মতো এগিয়ে আসলেন। নোভার চুলের মুঠি ধরে 2টা থাপ্পড় বসিয়ে গলা চেপে ধরলেন। বলতে লাগলেন, তোর মতো মেয়েকে মেরে ফেলাই উচিত। অসভ্য ইতর মেয়ে, তোকে এই শিক্ষা দিয়েছি আমরা। সানজিদা বেগম ছেলের এসব কীর্তিকলাপ শুনে নিজেকে সামলে রাখতে পারলেন না। মাথা ঘুরে পড়ে যেতে নিলে নওরিন তড়িঘড়ি করে ধরে ফেললেন। সোফায় নিয়ে বসাতেই তিনি কান্নারত স্বরে বলতে লাগলেন, বৌমা, বিয়ের সব আয়োজন করা শেষ, সবাইকে জানানো শেষ, আর এখন এই সব? তোমার বাবাকে কি জবাব দিব আমি? আমাদের মান সম্মান যে আর থাকলো না। মায়া সানজিদা বেগমের দিকে এগিয়ে গেল। তার পায়ের কাছে হাঁটু ভেঙে বসলো। তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,
আন্টি আমায় ক্ষমা করবেন। আমি আপনার ছেলেকে কিছুতেই নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। আপনারা সবাই আমায় অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ আমি, কিন্তু এই বিয়েটা আমি করতে পারবো না। বলবেন না আমায় এটা। সানজিদা বেগম মায়ার মাথায় হাত রেখে বলল, তোকে আমি এই বিয়ে করতে কখনোই বলবো না। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি চাইবো না। এমন নিকৃষ্ট আমি নই রে মা। তুই নিজের জীবনটা নিজের মতো করবি। আমার ছেলে কাজ পেয়ে হীরাকে পায়ে ঠেলেছে। যেদিন সেই কাজ ওর হাত কাটবে সেদিন বুঝবে। মায়া প্রত্যুত্তরে মুখে হাসি টানার চেষ্টা করে উঠে দাঁড়ালো। রিসওয়ানের মুখোমুখি হয়ে আঙুল তুলে বলে উঠল, আমাকে ঠকানোর শাস্তি তুই পাবি। খুব শীঘ্রই আমি বউ সাজবো, তবে তোর মতো নিকৃষ্ট পুরুষের জন্য না, কোনো এক শুদ্ধতম পুরুষের জন্য। বলেই এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রিজওয়ান মায়ার হাত চেপে ধরল। শাসিয়ে বলে উঠল, আমাকে সবার সামনে এভাবে হেনস্থা করার জন্য তোমার জীবন আমি নরক করে দিব, মাইন্ডেড। নভেল কথাটা শুনে সাথে সাথে রিজওয়ানের দিকে ঘুষি ওঠাতেই মায়া থামিয়ে দিল। রিজওয়ানের উদ্দেশ্যে বলল, তোর মতো কাপুরুষের থেকে এটাই আশা করা যায়। ভুলে যাস না আমি কে, কি আমার পরিচয়। মেয়ে মানুষ হলো আগুন, সেই আগুনের সাথে খেলতে গেলে জ্বলে পুড়ে মরতে হয়। বলেই রিজওয়ানের থেকে হাতটা হ্যাসকাঠা নিয়ে ছাড়িয়ে নিয়ে করুণ স্বরে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসোনি রিজওয়ান, কোনো দিনও ভালোবাসোনি। আমাকে ভালো না বাসার আফসোস একদিন তোমায় কুড়ে কুড়ে খাবে। আর এক পাও দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। আজ থেকে ভালোবাসা শব্দটার ওপর এক আকাশসম ঘৃণা জন্মালো। স্যার, শহরের আনাচে কানাচে ইদানিং বড্ড বেশি ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা। আমরা কেন এই সমস্যাটার কোনো সমাধান করছি না? আজ হয়তো আমার প্রতিবেশী, আমার দেশের কেউ ধর্ষণ হচ্ছে, কাল যে আপনার মেয়ে, বউ, বোন ধর্ষণ হবে না তার কি গ্যারান্টি? কথাগুলো শুনেই আমির হোসেন কিছুটা রাগান্বিত চোখে তাকালেন সাগরের দিকে। সাগর সে দৃষ্টিতে ভয় না পেয়ে বরং আগের ন্যায় শক্ত বাক্যে বলল, আপনার পরিবারকে উদাহরণস্বরূপ ব্যবহার করায় আপনার রাগ হচ্ছে আমি বুঝতে পারছি। তাহলে ভাবুন স্যার, যদি বাস্তবে এমন হয় তাহলে কি করবেন? আমির হোসেনের মুখে এবার কিছুটা চিন্তার ছাপ পড়ল। তিনি শান্ত বাক্যে সাগরকে বলল, আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু সাগর, উপর মহল থেকে আমাকে এই কাজের জন্য তদন্ত করার পারমিশন দেওয়া হয়নি। স্যার, আমরা বোধহয় ভুলে যাচ্ছি আমরা দেশপ্রেমী। আমাদের কাজ হলো দেশের শান্তি বজায় রাখা, দেশকে সুরক্ষা প্রমাণ করা। আমরা কি এই শপথ নিয়েছিলাম স্যার? আমার চারপাশে আমার মা বোনরা ভালো নেই, অন্তত এই মুহূর্তে আমি চুপ করে থাকতে পারবো না। যদি 2 দিনের মধ্যে ডিপার্টমেন্ট থেকে কোনো রকম তদন্ত করা না হয়, তাহলে আমি নিজ থেকে এই সমস্যা সমাধানের পথ খুঁজব। তারপর প্রেস, মিডিয়া সবাই যখন জানবে, তখন কিন্তু আঙুল আপনার দিকেও তুলবে। দেশপ্রেমীকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন স্যার। বলেই সাগর বেরিয়ে গেল। আমির হোসেন মুগ্ধ হয়ে সাগরের সাহসী বাক্যগুলো শুনল। ছেলেটার ভিতর অসীম সাহস। মনে মনে বলে উঠলেন, এতগুলো বছর যে কাজটা আমি করতে পারিনি, সে কাজটা তুমি করতে পারবে সাগর। আমার দৃঢ় বিশ্বাস, এই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে যে বা যারা ভালোর মুখোশ পরে আছে, তাদের মুখোশ খোলার সময় এসে গেছে। একটা দেহের খণ্ডাংশ অংশ রাস্তার রক্তাক্ত হয়ে পড়ে আছে। দেহটা একজন মেয়ের। দেহের উপরিভাগ পড়ে আছে রাস্তার, আর নিচু স্তর পড়ে আছে তার থেকে 1 হাত দূরে। মেয়েটার নিষ্প্রাণ চোখ দুটো চেয়ে আছে সাগরের দিকে। একবার সে চোখে তাকিয়ে সাগর দ্রুত চোখ সরিয়ে নিল। সহ্য করতে পারল না দৃশ্যটা। কি ভয়ানক! কোনো মানুষকে এভাবে মারতে পারে? উত্তর, হ্যাঁ পারে। তবে সত্যিকার অর্থে যারা রক্তে মাংসে গড়া মানুষ তারা পারে না, আর যারা মানুষরূপী জানোয়ার তারা সব পারে। সাগর একজনকে হুকুম দিয়ে বলল, লাশটাকে দ্রুত পোস্টমর্টেম করতে পাঠাতে বলো। অলরেডি পচন ধরেছে, বেশিক্ষণ এভাবে ফেলে রাখা যাবে না। কাজ শেষ করে পোস্টমর্টেম রিপোর্ট অফিসে জমা করবে। বলেই সাগরের সাথে নিলয়কে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়িতে বসে ফোন কলে ঢুকে ডায়াল করলো আমির হোসেনের নাম্বারে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে আমির হোসেন জিজ্ঞেস করলেন, ঘটনা কি বুঝলে? স্যার, এটাও রেপ কেস। মেয়েটাকে খুব জঘন্যভাবে খুন করা হয়েছে স্যার। চোখের সামনে এমন জঘন্য দৃশ্য দেখেও চুপ থাকাটা অন্যায় স্যার। আমরা কি আইনের লোক হয়ে এত সব অন্যায় চুপচাপ মেনে নিব, নাকি উপর মহলের অর্ডারের জন্য অপেক্ষা করতে করতে আরও কয়েকজনের লাশ দেখব? এভাবে চললে সাধারণ জনগণ আমাদের উপর আস্থা রাখবে কি করে স্যার? আমি একটা জিনিস বুঝতে পারছি না সাগর। সেটা কি স্যার? পুলিশ কেন চুপ? এই ঘটনাগুলোর জন্য কি তাদেরকে কোনো রকম তদন্তের ভার দেওয়া হয়নি?
কেউ কি এখনো অবধি মিসিং ডায়েরি বা হত্যা মামলা করেনি? স্যার, রক্ষক যখন ভক্ষক হয় তখন কি সেখানে বিচার পাওয়া যায়? আমির হোসেন নড়ে চড়ে উঠলেন, কথাটা বুঝতে না পেরে প্রশ্ন করলেন। যেমন কি বোঝাতে চাইছো তুমি? সাগরের ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ধরা দিল। শান্ত বাক্যে বলল। সামনাসামনি এসে বলি স্যার। ওপাশ থেকে কাঙ্ক্ষিত বাক্য শুনে সাগর ফোন কেটে দিল। নিলয় এতক্ষণ সব কথা শুনে বিস্ময় ভরা স্বরে জিজ্ঞেস করল। স্যার, আপনি কি অপরাধীদের চিহ্নিত করতে পেরেছেন? বুদ্ধি খাটাও নিলয়। বুদ্ধির জোরে চাকরির 1 বছরের মাথায় প্রমোশন পেয়েছি। 2-3টা সাহসিকতার পদকও আছে আমার ঝুলিতে। আই থিঙ্ক খুব শীঘ্রই আমি আরেকটা প্রমোশন পেতে চলেছি। বলেই গাড়ি স্টার্ট করলো। নিলয় হাঁ হয়ে তাকিয়ে আছে সাগরের দিকে। বোঝার চেষ্টা করলো সাগরের কথাগুলো, কিন্তু আফসোস, এত বুদ্ধি যদি নিলয়ের থাকতো। আফসোসের দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল। নিলয়, তোর কাজ শুধু বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়ানো। এত কিছু তোর দ্বারা সম্ভব না। বাবা, এই বিয়েটা আমি করব না। আমির হোসেন সাহেব অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। হঠাৎ কানে এহেন শব্দ আসতেই দরজার দিকে চোখ গেল। তার আদরের কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটল। কিন্তু যখনই উপরোক্ত বাক্যটির কথা মনে পড়ল, তখনই কপালে দুটো ভাঁজ পড়ল। তিনি খুব বিচক্ষণ এক পুরুষ, কারো চোখে তাকিয়ে মন বসতে বেশি সময় নেন না। তাই শান্ত বাক্যে বলল। তোমার মামনিকে বলো আমাদের দুজনের জন্য 2 কাপ গরম গরম কফি রুমে পাঠাতে। এমন কথা এই মুহূর্তে শুনলে যে কেউই বিচলিত হতো, কিন্তু মায়া মোটেও বিচলিত হলো না, কারণ সে তার বাবাকে খুব ভালোভাবে পড়তে জানে, বুঝতেও পারে। তাই বাবার কথা মতো উচ্চ বাক্যে মা শাহনাজ বেগমকে কফির কথা জানান দিল। রুমে ঢুকে সোজা ব্যালকনিতে চলে গেল। বাহিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই রোদ তো এই বৃষ্টি, আজকাল এভাবেই চলছে। মায়া গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল বৃষ্টি ছোঁয়ার উদ্দেশ্যে। বাতাসে বৃষ্টির ফোঁটা এসে ছুঁয়ে দিচ্ছে মায়ার চোখ মুখে। মায়া বৃষ্টি উপলব্ধি করতে চোখ দুটো বন্ধ করলো। কিছু সময় কাটলেও এভাবেই নীরবে। কিছু মুহূর্ত পর হুট করে পাশে কারো উপস্থিতি টের পেতেই চোখ বন্ধ করা অবস্থায় প্রশ্ন করলো। জিজ্ঞেস করলে না কেন বিয়েটা ভেঙে দিব? আমির হোসেন সাহেব অবাক হলেন না। সে জানেন তার মেয়ে তার উপস্থিতি চোখ বন্ধ করা অবস্থায়ও টের পায়। সেটা আজ নতুন কিছু না। মায়া আর আমির সাহেবের সম্পর্ক বন্ধুর মতো। সুখ দুঃখ ভাগ করে নেয় দুজন দুজনের সাথে। মায়ের সাথেও মায়ার বেশ ভাব। একমাত্র মেয়ে হওয়ার দরুন মায়াকে এবারে সবাই মাথায় করে রাখে। আমির সাহেব মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত বাক্যে পাল্টা প্রশ্ন করলেন। কখনো কোনো কারণ জিজ্ঞেস করে বুঝি? মায়া চোখ খুলল, বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। প্রত্যুত্তরে বাবার থেকেও হাসি উপহার পেল। আমির সাহেবের হাতে 2 কাপ কফি। একটা কফির কাপ মায়ের দিকে এগিয়ে দিল। মায়া কফির কাপটা নিতে নিতে শান্ত বাক্যে বিজ্ঞদের মতো উপদেশ দিয়ে বলল। বাবা, কিছু কিছু সময় কারণ খুঁজতে হয়, জানতে হয়। সবসময় অন্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয় না। নিজের ছায়াও কিন্তু বেইমানি করে অন্ধকারে। তোমার বাবা এতটা বোকা নয় মামনি। তোমার বাবার চোখ খাঁটি সোনা আর পাতি সোনার মধ্যে তফাৎ বুঝে। পরিবারের বাইরে তোমার বাবার বিশ্বাস এত বছর কেউ একজন অর্জন করতে পেরেছে। কে সে? ক্যাপ্টেন সাগর শিকদার। নতুন কেউ? না, তবে তুমি চিনবে না। বলেই প্রসঙ্গ পাল্টে সন্ধিহান চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। রিজভানের মতো একটা ছেলেকে তুমি কিভাবে ভালোবাসলে মায়া? মায়া এবার ভরকে গেল। অবাক চোখে তাকালো আমির সাহেবের দিকে। তার মুখে লেগে আছে এক রাশ রাগ। মায়া অবাক বাক্যে জিজ্ঞেস করল। তুমি কি কিছু? মায়া কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই আমির সাহেব বলা শুরু করলেন। তোমাকে আমি খুব বিচক্ষণ বুদ্ধিমতী মেয়ে ভাবতাম। তুমি আমার মেয়ে হয়ে মানুষ চিনতে ভুল করলে কিভাবে? তোমার মেয়ে এই প্রথম মানুষ চিনতে ভুল করে ফেলেছে বাবা। তোমার মেয়ের জীবনের প্রথম ভালোবাসা, অনুভূতি সব ভুল পাত্রে দান করেছে। ভীষণভাবে বাজেভাবে ঠকে গিয়েছি বাবা। মায়ার চোখে অশ্রুকণা স্পষ্ট হয়ে উঠল। আমির সাহেব মেয়ের চোখের পানি খেয়াল করে মেয়ের মাথায় হাত রাখলেন। সান্ত্বনা বাক্যে বললেন। আমার ফুলকন্যার চোখে অশ্রু মানায় না। ভুল মানুষের জন্য তো একবারে নয়। ভুল মানুষের জন্য অশ্রু বিসর্জন দেওয়া অন্যায়, বড় রকমের অন্যায়। জেনারেল মেজর আমির হোসেনের মেয়ে অন্যায় করতে পারে না। মায়া মুস্কি হাসল। বাবা নামক মানুষটা ওর মন নিমিষে ভালো করে দেয়। মায়া অস্ত্রটুকু মুছে নিতে নিতে জিজ্ঞেস করল। তুমি সব জেনেও বিয়েতে মত দিলে কেন?
নাকি মদ দেওয়ার পর জেনেছো? আর জানলে যখন তখন আমায় আমির সাহেব মেয়েকে থামিয়ে দিলেন, স্থির হয়ে বললেন, আম্মাজান, আপনি কি করে ভাবলেন আপনার বাবা এত সহজে সব কিছু মেনে নেবে? আমার মেয়ে যে ছেলেকে ভালোবেসেছে, জীবনসঙ্গী হিসেবে চেয়েছে, তার সম্পর্কে কোনো কিছু জানবো না? সেই ছেলের সম্পর্কে কোনো খোঁজ নেব না? তুমি সব আগে থেকে জানতে বাবা? হ্যাঁ আম্মাজান। তাহলে আমায় কেন বললে না? মায়ার অভিমানী বাক্যে কথাটা বলতেই আমির সাহেব হেসে পুনরায় বলে উঠলেন, আমি চেয়েছিলাম আমার মেয়ে নিজের ভুল নিজে খুঁজে বের করুক। জীবনের শেষ অবধি আমি বা তোমার মা তোমার পাশে থাকবো না। তখন তোমাকে ঠিক ভুল খুঁজে বের করতে হবে। কোন রাস্তায় হাঁটলে ভালো হবে, কোন রাস্তায় হাঁটলে খারাপ হবে, সেটা তোমাকেই বুঝে নিতে হবে। এই যে এখন এত বড় একটা ধাক্কা না গেলে তুমি কি ঘুরে দাঁড়াতে পারতে? শক্ত মনোবল জোগাতে পারতে? মায়া কথাগুলো মন দিয়ে শুনল। মনের মধ্যে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আমির সাহেব কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করলেন, যে আমার মেয়ের সাথে অন্যায় করেছে তাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া ঠিক হবে? মায়া এবার মুখ খুলল, দৃঢ়স্বরে জবাব দিল, তোমার মেয়ে নিজের সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একাই যথেষ্ট বাবা। বিশ্বাস রাখো, তোমার মেয়ে অন্যায়কারীকে এমনি এমনি ছাড়বে না। আমির সাহেব কিছু বলবে তখনই ফোন বেজে উঠল। ফোন স্ক্রিনে সাগরের নামটা দেখে মায়ের থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। স্যার, ওটা মায়া ম্যাম না। ভর সন্ধ্যা। নিলয় আর সাগর একসাথে বাড়ি ফিরছিল। হঠাৎ জ্যামের মধ্যে সাগরের কানে উপরোক্ত কথাটা আসতেই সাগর থমকে গেল। সাথে সাথে সাগর নিলয়ের হাতের ইশারায় বরাবর তাকালো। একটা মেয়ে এলোপাথারি দৌড়ে আসছে ফুটপাত দিয়ে। মাঝে মাঝে এক একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেও থামছে না। লম্বা চুলগুলো বাতাসের দাপটে খোপা ছেড়ে বেরিয়ে আসলো। সাথে সাথে চুলগুলো দুদিকে দোল খাওয়া শুরু করলো। পায়ের গোড়ালি সমান চুলগুলো মায়ার জামার সাথে পেঁচিয়ে যেতেই মায়ার মুখ থুবড়ে পড়ল রাস্তায়। সাগর এই দৃশ্যটা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না। মায়া পড়ে যেতেই সাগর দূর থেকে চিৎকার করে উঠল। গাড়ি থেকে নেমে দৌড়ে গেল সেদিকে। মিনিটের মাথায় ছোটোখাটো একটা ভিড় জমল সেখানে। ভিড় ঠেলে সাগর সামনে যেতেই দেখল মায়া জ্ঞান হারিয়েছে। ঠোঁট মুখ গালসহ হাতের বেশ কিছু জায়গায় ক্ষত। সাগর এহেন অবস্থা দেখে সাগর কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। হৃৎপিণ্ডটা বোধহয় ঢিপ ঢিপ করে বাজছে নাকি থমকে আছে। মন প্রশ্ন করল, কি হয়েছে আমার রূপবতীর? কোনো অঘটন ঘটেছে নাকি? আমার হবু বউয়ের শরীরে স্পর্শ করার সাহস আপনাকে কে দিয়েছে? সাগর মায়াকে কোলে তুলে সবেমাত্র গাড়ির সামনে এসেছে। তৎক্ষণাৎ এহেন শব্দ শুনতেই ঘুরে তাকালো। 25-26 বয়সী একজন ছেলেকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। বিস্মিত হওয়ার ভান করে শান্ত বাক্যে প্রশ্ন করল, দুঃখিত, কিন্তু আপনি কে? আমি মায়ার হবু বর। সাগর কথাটা শুনে মুচকি হাসল। ভাবলেশীনভাবে জবাব দিল, দুঃখিত, এই মুহূর্তে আমি আপনাকে পাত্তা দিতে পারছি না। বলেই মায়াকে গাড়িতে তুলে নিজেও উঠে বসলো গাড়িতে। মায়াকে এক হাতে বুকে চেপে ধরল। গম্ভীর বাক্যে নিলয়কে আদেশ করল, গাড়ি স্টার্ট করো। সিএমএইচ ছাড়া অন্য কোথাও গাড়ি থামবে না, ক্লিয়ার? ইয়েস স্যার। বলতে বলতে গাড়ি স্টার্ট করল। সাগর এক পলক রিজওয়ানের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু রহস্যময় ইশারা করে গেল। রিজওয়ান রাগিয়ে বিড়বিড় করে বলে উঠল, তোর প্রাণ বুমরা মায়াকে খুব শীঘ্রই আমি আমার করে নিব। সিএমএইচ এর জরুরি বিভাগের সামনে এসে গাড়ি থামতেই সাগর নিলয়কে বলল। ভেতরে ডাক্তার মনিকা ম্যাম আছেন নাকি, একটু দেখো তো। নিলয় আদেশ পেয়ে দৌড়ে ভেতরে গেল। মায়ের দিকে তাকাতেই সাগরের বুকটা কেঁপে উঠল। মেয়েটা কেমন নিষ্প্রাণ হয়ে আছে। কি হয়েছে ওর? এই অবস্থায় কি করে হলো? কেন যেন খুব ভয় হচ্ছে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। মায়ের বাবাকে কি একটা খবর দেওয়া প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। ভেবে মায়াকে এক হাতে বুকে চেপে ধরে, অন্য হাতে ফোন বের করে ডায়াল করলো আমির সাহেবের নাম্বারে। রিসিভ হতেই সাগর খুব শান্ত স্বরে বলল, স্যার, একবার সিএমএইচ আসতে পারবেন? একটু জরুরি দরকার ছিল। ওপাশ থেকে আমির সাহেব চিন্তিত বাক্যে জিজ্ঞেস করল, কেন, কার কি হয়েছে? স্যার, আপনি একটু কষ্ট করে আসুন, এখন কিছু বলতে পারছি না। বলেই সাগর ফোন রেখে দিল। মায়ের মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে। সাগরের হাত কাঁপছে চিন্তায়, বুক কাঁপছে ভয়ে। কি আশ্চর্য, ক্যাপ্টেন সাগর চৌধুরী ভয় পাচ্ছে। এই প্রথম নাকি এর আগেও এমন হয়েছিল? এর মধ্যেই টের পেল মায়া নড়ছে, তার মানে ওর জ্ঞান ফিরেছে। সাগর দ্রুত মায়াকে বুক থেকে সরিয়ে দিল।
সিটের সাথে আলতো করে ঠিক করে বসিয়ে দিতে দিতে ডাকতে শুরু করলো। শুনছো, এই যে আচ্ছা, কি নামে সম্বোধন করা যায়? মেয়েটা তো সব দিক দিয়ে পারফেক্ট। এলোকেশী কন্যা নাকি রূপবতী কন্যা নাকি নাম ধরে? উফ, এত এত কনফিউশনে সাগর জীবনে পড়েনি। অনেক ভেবে ঠিক করলো নাম ধরেই ডাকবে। মায়া ইতোমধ্যে অল্প অল্প করে চোখ খুলছে। অস্পষ্ট সুরে বলছে কিছু, কিন্তু শুনতে পারছে না সাগর, তাই একটু কাছে গেল। মায়ের কান ঘেঁষে শোনার চেষ্টা করলো কি বলছে। মায়া অস্পষ্ট স্বরে থেমে থেমে বলছে, তুমি এত বাজে কেন? কেন এত বাজে তুমি তো? আর কিছু শুনতে পারল না, ঢলে পড়ল সাগরের বুকে। সাগর দ্রুত মায়াকে সামনে নিল। পুনরায় জ্ঞান হারিয়েছে মেয়েটা। কাকে বাজে বলছিল? নিশ্চয়ই চেনা কেউ, নয়তো তুমি বলা সাজে না। তাহলে কি তখনের ছেলেটা? সাগরের মস্তিষ্কে কথাটা জানান দিতেই সাগরের টনক নড়ল। বিড়বিড় করে বলে উঠল, যে হাত আমার ফুলকে বাজেভাবে স্পর্শ করেছে, সেই হাতকে আমি আস্ত রাখবো না। নিলয়ের অপেক্ষা না করে সাগর নিজেই মায়াকে কুলে তুলে গাড়ি থেকে নেমে পড়ল। ডাক্তারের কেবিনের সামনে গিয়ে দরজার সামনে থাকা দায়িত্বরত একজন সৈনিককে বলল, ম্যাম, ভেতরে আছেন, একটু ইমার্জেন্সি। সৈনিক ব্যক্তি সাগরকে সালাম দিয়ে জবাব দিল, ম্যাম একটু ব্যস্ত আছেন, আপনি ওনাকে বেডে নিয়ে শুয়ে দিন, আমি ম্যামকে জানাচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। অনুরোধ বাক্যে কথাটা বলে সাগর মায়াকে নিয়ে গিয়ে একটা বেডে শুইয়ে দিল। মায়ের কিছু চুল ছিঁড়ে সাগরের হাতে পেঁচিয়ে আছে। সাগর একবার অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে মায়াকে বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরতে। কে এই কাজ করেছে? কে? এর মধ্যে পেছন থেকে মেয়েলি স্বরে শুনতে পেল, সাগর, এনি প্রবলেম? সাগর পেছন ঘুরে মনিকা বেগমকে দেখে মুখে কোনো রকমে হাসি টানার চেষ্টা করল। তা দেখে মনিকা বেগম ছেলের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, মায়ের সামনে সন্তানরা কখনো নিজের ভেতরের যন্ত্রণার মুখে হাসি টেনে চাপা দিতে পারে না। তা শুনে পেছন থেকে নিলয় চকিতে তাকালো। ডক্টর মনিকা সাগরের মা? কই, আগে তো জানতো না। ধুর, জানবে কি করে? সাগর কখনো নিজের পরিবার নিয়ে বাইরে কথা বলে না। সাগর মনিকা বেগমের কথায় পিষ্টে বলল, মা, মায়াকে দেখো আগে। মনিকা বেগম মায়ের পাশে গিয়ে আগে পালস চেক করলেন। সাগর কিছুটা উদ্বিগ্নতার স্বরে বলে উঠল, ওর জ্ঞান ফিরছে না কেন মা? মনিকা বেগম ছেলের উদ্বিগ্ন স্বর শুনে শান্ত বাক্যে বললেন, ফিরবে, তবে এখন না। এখন ওর জ্ঞান ফিরলে সেটা মঙ্গলজনক হবে না। বলেই তিনি নার্সকে একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য আদেশ করলেন। অতঃপর তিনি সাগরকে নিয়ে নিজের কেবিনে চলে আসলেন। সাগর কেবিনে ঢুকে চিন্তিত বাক্যে জিজ্ঞেস করল, মায়ার কি হয়েছে মা? মনিকা বেগম ছেলের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন, আগে তুমি শান্ত হও বাবা। তুমি একজন সাহসী সৈনিক, এভাবে ভয় পাওয়া তোমার মানায় না। সাগর পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে এক গ্লাস পানি শেষ করে জোরে শ্বাস ফেলল। মনিকা বেগম এবার কিছুটা ভাবুক স্বরে বললেন, মায়ের সাথে কি হয়েছে সেটা আমার থেকে ভালো মায়া বলতে পারবে। মানে? আমি যদি ভুল না হই তাহলে মায়াকে কেউ মলেস্ট করার ট্রাই করেছে। সাগরের বুকটা ধক করে উঠল। চকিতে তাকালো মার দিকে। সাগর চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করল, কি বলছো? মনিকা বেগম ছেলের মুখ পর্যবেক্ষণ করে সরাসরি প্রশ্ন করলেন, ভালোবাসো মায়াকে? সাগর নড়ে চড়ে বসল, দৃষ্টি সরিয়ে ফেলল। উত্তর না দিয়ে চুপ করে রইল। তা দেখে মনিকা বেগম মুচকি হেসে বলল, আমার বৌমা কিন্তু লাখে একটা, আগলে রেখো। কোনো খারাপ স্পর্শ যেন ছুঁতে না পারে আমার মেয়েকে। অল দ্য বেস্ট। বলে তিনি চলে গেলেন। সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে ফেলল। স্যার, আমি বোধহয় বুঝতে পেরেছি এই কাজ কে করেছে। আমির সাহেব মেয়ের বেডের সামনে চিন্তিত মুখে বসেছিলেন। সাগরের থেকে কথাটা শুনে অবাক পানে তাকালেন। তড়িঘড়ি শব্দে জিজ্ঞেস করলেন, কে সে? রিজভান। আমির সাহেব উত্তেজনায় দাঁড়িয়ে বলেন, রাগান্বিত বাক্যে বলে উঠলেন, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, ওর কলেজে চিড়ে এনে কুকুর দেখাবো। স্যার, এতটা উত্তেজিত হবেন না। কিছু কিছু সময় ঠান্ডা মাথায় গুটি চালতে হয়। রেগে গেলেন তো হেরে গেলেন। রিজভানের শাস্তির দায়িত্বটা না হয় আমি নিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন। সাগরের থেকে ভরসা পেয়ে আমির সাহেব শান্ত হলেন। বিশ্বাস করে দায়িত্বটা তুলে দিলেন সাগরকে। মায়ার এই অবস্থা আমি করিনি আঙ্কেল। কথাটা বলতে না বলতে রিজবানের গালে সপারে একটা থাপ্পড় পড়ল।
রিজওয়ান গালে হাত দিয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলে উঠল, আপনি আমাকে থাপ্পড় মারলেন কোন সাহসে? আমার সাহস সম্পর্কে তুমি জানো না বাজান, প্রশ্ন করছো যে? সব জায়গায় সাহস দেখাতে যাবেন না আঙ্কেল। জানেন তো আপনি কার বাবা। ঠিক জায়গায় বোম ফাটালে আপনার কি হবে আঙ্কেল? ভয় দেখাচ্ছ? ভয় পাচ্ছেন তাহলে? বলে রিজওয়ান হাসল, হুমকির স্বরে বলল, আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস পরবর্তীতে দেখাবেন না আঙ্কেল। ভুলে যাবেন না আপনার সব অপকর্মের প্রমাণ আমার কাছে। আবার আমাকে মারতেও পারবেন না। আমাকে মারলে আপনি যে আমার মায়াকে পাবেন না। আপনি আমার জড়িয়ে ধরেছেন কেন মিস্টার? কোন সাহসে মিস্টার সাগর? সাগর থতমত খেয়ে গেল। মায়ার যে জ্ঞান ফিরেছিল সেটা বুঝতে পারেনি। মায়া বালিশ থেকে পড়ে গিয়েছিল, তাই যত্ন করে বুকে আগলে ঠিক করে শুইয়ে দিয়েছিল। তৎক্ষণাৎ মায়া চোখ খুলে উপরোক্ত প্রশ্নটি করে। সাগর লজ্জা পেল খানিকটা। মায়া কেমন পুলিশের চোখে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে সাগর কোনো কিছু চুরি করেছে। মায়া পুলিশ হয়ে প্রশ্নোত্তর চোখে তাকিয়ে আছে। কি আশ্চর্য! সাগর মনে মনে একবার বলে উঠল, কি আশ্চর্য! আমি কি চোর নাকি? এভাবে তাকিয়ে থাকার কি আছে? মিস্টার সাগর, আপনি পুরো দুনিয়ার চোখে পুলিশ হলেও ভালোবাসার মানুষটার কাছে চোর। মিস জায়রার মন চুরি করার অপরাধে আপনার যাবজ্জীবন জেল হতে পারে। এখন চোরের মতো চুপ করে আছেন কেন? এটা আবার কে বলল? সাগর হক চুকিয়ে তাকালো। মায়া বলেছে মানে কি? একদম সোজা চোর বানিয়ে দিল। না, এই অপমান সহ্য করা যাচ্ছে না। কিন্তু কি আর করার, এখন যেহেতু অন্যায় করেছে সেহেতু বড় গলা করা যাবে না। তাহলে প্রেমের আগেই প্রেমিকা মেরে তক্তা বানিয়ে দেবে। তখন কি সাগরের সম্মান থাকবে? আকাশ কুসুম ভেবে অপরাধীর ন্যায় মাথা নিচু করে উত্তর দিল, আপনার কোথাও ভুল হচ্ছে মিসেস মায়া। আমি আপনাকে জড়িয়ে ধরিনি। মায়া রেগে তাকালো। কটমট দৃষ্টিতে সাগরের চোখে চোখ রেখে বলল, আপনার কি আমাকে অন্ধ মনে হয় মিস্টার সাগর? সাগর এবার কেন যেন একটু সাহস পেল, মনে জোর বাড়ালো, শান্ত বাক্যে বলে উঠল, একদম না মিসেস মায়া। ওয়েট, মিসেস মায়া মানে? আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? কাল সন্ধ্যায় রাস্তায় আপনার স্বামী আমাকে থ্রেট করেছিল। যদি আপনি বিবাহিত না হন তাহলে সে আমাকে থ্রেট করলে কিভাবে? ও হ্যাঁ, আজ সকালে আবার দেখতেও এসেছিল। খুব কান্নাকাটি করছিল দেখলাম। খুব ভালোবাসে বোধ হয়। মায়া আটকে উঠল। রাগে শরীর রিড়ি করতে শুরু করলো। গর্জে উঠে বলল, আমি অবিবাহিত মিস্টার সাগর, কান খুলে শুনে রাখেন। আমার কোনো স্বামী নেই আর আমার কেউ নেই। আমি ঘৃণা করি ওই লোকটাকে, প্রচন্ড ঘৃণা করি, আর বলতে পারল না, হাঁপাতে শুরু করলো। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করলো। মায়া মাথা এক হাতে চেপে ধরল, অন্য হাতে সাগরের বাহু খাবলে ধরল। মাথা ঘোরানো শুরু হয়ে গেল। মায়ের অবস্থা দেখে সাগর ভয় পেয়ে গেল। মায়াকে আঁকড়ে ধরতে গিয়েও থেমে গেল। চিন্তিত বাক্যে বলতে লাগলো, মিস মায়া, কি হয়েছে? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন। ডাক্তার ডাকবো? মায়া, এই মায়া। মায়ের মনে হচ্ছে ও এক্ষুনি জ্ঞান হারাবে, তবুও সাগরের দিকে নিভু নিভু চোখে তাকালো। মানুষটার চোখে মুখে ভয়, হাসি খুশি মুখটা শুকিয়ে গেছে মুহূর্তে। শেষবারে দুটো ডাক মায়ার বুকে তীরের মতো বিঁধল। কি মায়া? কই, আগে তো কেউ এত মায়া নিয়ে ডাকেনি। এই মানুষটা কেন এত মায়াবী স্বরে ডাকলো? কেন? মানুষটা কি মায়াকে আগের থেকে চিনতো? একদিনের পরিচয়ে কেউ এত মায়া করে ডাকতে পারে? মায়া কিছু বলতে গিয়েও পারল না, ঢুলে পড়ল সাগরের বুকে। জ্ঞান হারানোর আগে বুঝতে পারল সাগর খুব যত্নে নিজের বুকে মায়াকে আগলে নিচ্ছে। মায়া জ্ঞান হারাতেই সাগরের বুকটা ধক করে উঠল। সাগর এবার চেঁচিয়ে ডাকলো, মায়া, হ্যাঁ মায়া, চোখ খুলুন। শুনতে পারছেন? চোখ খুলুন না মায়া। ভয় হচ্ছে আমার, খুব ভয় হচ্ছে। আপনাকে হারানোর ভয় পাচ্ছি আমি। মায়া, শুনছেন? না, আর ডাকতে পারল না। সাগরের গলার স্বর রোদ পাচ্ছে, হাত কাঁপছে, বুক কাঁপছে। খুব যন্ত্রণা হচ্ছে, ভয়ানক যন্ত্রণা। ভালোবাসার মানুষটাকে কষ্ট পেতে দেখার যন্ত্রণা। সাগর চেঁচিয়ে ওর মাকে ডাকতে লাগলো, নার্সদের ডাকতে লাগলো। সাগরের কণ্ঠস্বর শুনে মনিকা বেগম দৌড়ে আসলেন। তিনি পাশের কেবিনে রুগী দেখছিলেন। হঠাৎ ছেলের এমন চেঁচামেচি শুনে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? চোখ গেল মায়ার দিকে। মায়াকে সাগরের বুকে দেখে অবাক পারে বললেন, মায়ের কি হয়েছে? এভাবে ধরে রেখেছো কেন? সাগর অসহায় চোখে তাকালো, চোখের ভাষায় বোঝানোর চেষ্টা করলো কিছু। মনিকা বেগম এখনো প্রশ্নোত্তর চোখে তাকিয়ে আছেন।
সাগর এবার অস্পষ্ট স্বরে বলে উঠল। মায়া আবার জ্ঞান হারিয়েছে মা। মনিকা বেগম নার্স ডাকলেন, কিছু ব্যবহৃত জিনিসপত্র আনার জন্য হুকুম করলেন। সাগরের উদ্দেশ্যে বললেন, মাকে সাবধানে শুইয়ে দাও সাগর। সাগর মায়াকে শুইয়ে দিতে মনিকা বেগম পুনরায় প্রশ্ন করলেন, কি হয়েছিল? আমি তো কিছুক্ষণ আগে চেক আপ করে গেলাম, জ্ঞান ফিরেছিল মেয়েটার, সব কিছু স্বাভাবিক ছিল, তাহলে আবার জ্ঞান হারলো কেন? সাগর চুপ করে রইল। কি উত্তর দেবে? মায়ার এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে হতে লাগলো। কি দরকার ছিল মায়াকে মিথ্যে বলার? কি দরকার ছিল ওইসব কথা বলার? কিন্তু যে মেয়ে ওই ছেলেকে এত ভালোবাসে, সে হঠাৎ ভালোবাসার মানুষটার নাম শুনে এভাবে রেগে যাবে কেন? এত হাইপার কেন হবে? কি কারণ জানতেই হবে। আজকের মধ্যে 10 জন মেয়ে লাগবে আমার। কিভাবে ম্যানেজ করবে তুমি জানো। রাত 10টায় বোর্ড ছাড়বে, এর মধ্যে 10 জন মেয়ে এনে আমার চোখের সামনে হাজির করবে। বুঝতে পেরেছ? সামনের ব্যক্তিটির কথা শুনে রিজওয়ান ক্রোধে ফোঁস করে শ্বাস ছাড়ল। রাগান্বিত স্বরে বলল, একদিনের মধ্যে 10 জন মেয়ে ম্যানেজ করা কি পসিবল? অবশ্যই পসিবল। কিভাবে? গ্রামের দিকে যাও, ঢাকার আশেপাশে অনেকগুলো গ্রাম আছে। তো? আহা, সব কি তোমাকে বলে দিতে হবে? জি, বলে দিতে হবে, কারণ আপনার এমন অসময়ের আবদার আমার পূরণ করা সম্ভব না। গ্রামের মেয়েরা বেশিরভাগ সহজ সরল হয়। লোকটির কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই রিজওয়ান বাদ সাধল, বলল, আপনি তো আদিম যুগে, তাই ভেবেছেন এখনকার গ্রামের মেয়েরাও আদিম যুগে আছে। আজকাল গ্রামের মেয়েরা শহরের মেয়েদের থেকে স্মার্ট। ব্যক্তিটি হাসলেন। নিজের প্ল্যানটা সাজিয়ে বলল রিজওয়ানকে। আমিনা বেগম রান্না করছিল। এর মধ্যে সালমান এসে হাঁক ছেড়ে বলল, চাচি, ও চাচি, কই তুমি? বাড়িতে আসনি? এইদিকে আহো, জরুরি কথা আছে তোমার লগে। আমিনা বেগম সালমানের স্বর শুনে দৌড়ে আসলেন রান্নাঘর থেকে। মুখে হাসি টেনে বলে উঠলেন, আল্লাহ গো, খেডাই আইছে আমার বাসান দেখি, কতদিন পর বাসান তুই আইলি। সালমান এগিয়ে এসে আমিনা বেগমকে সালাম দিয়ে হাসি মুখে বলে উঠল, চাচি, তোমার লেগে একটা খুশির খবর লই আইছি। কি খবর বাসান? লিলি কই, বাড়ি আসেনি? না, ওই স্কুলে। চাচি, তোমার এখন থেকে আর কোনো দুঃখ থাকবো না। তোমার লিলির লেগে আমি একটা কাজ জোগাড় করে আনছি। আমার ওই ছোট্ট মাইয়াটা কি কাম করব বাসান? চাচি, চাচার তো বড় অসুখ, এই অসুখের চিকিৎসা করানোর লেগা মেলা টাকা দরকার। তুমি একলা একলা কত দিকে করবা? তোমারও তো বয়স হয়েছে। অহন যদি টাকার অভাবে চাচা মরে যায়, এটা কি ভালো হইব? আমিনা বেগমের মুখটা আরো চুপসে গেল। তার চোখের কোণে পানি জমেছে। জিজ্ঞেস করলেন, কি কাম জোগাড় করছো বাজান? ভালা কাম, স্কুলে পড়াইব, ছোট ছোট বাচ্চা গো ম্যাডাম হইব। আমিনা বেগমের মুখে হাসি ফুটল। খুশিতে চোখ মুখ চকচক করে উঠল। জিজ্ঞেস করলেন, সত্যি কইতাছো? হ চাচি, তোমার আমি সব বোঝাই কই মনে। আগে লিলিরে তুমি রাজি করাও, তাহলে আজকে রাইতেই আমি লিলিরে নিতে আমো। আমিনা বেগমের মুখটা আবার চুপসে গেল। আজকে রাতেই মনটা মানছে না, কেমন যেন লাগছে। কোনো বিপদ হবে না তো? রাস্তার মাঝে সেনাবাহিনীদের পোশাকধারী এক সৈনিকের কলার চেপে ধরে দাঁড়িয়ে আছে মায়া। রাস্তায় উপস্থিত জনগণের চোখ বিস্ময় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কি আশ্চর্যকর সাহস মেয়েটার! সৈনিকটির চোখে ভয়, তবুও রাগান্বিত বাক্যে বলল, ম্যাম, আমার কলার ছাড়ুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না? বাড়াবাড়ি কিছুই দেখেননি, এবার দেখবেন। আপনার নাম কি জাহিদ চৌধুরী? জি, দেখতে পারছেন না? যে দেখতে পারছি, অন্ধ না আমি, তবু জিজ্ঞেস করে সর হয়ে নিলাম। ম্যাম, আমার কলার ছাড়ুন। আপনি কিন্তু আমাকে ভোরের রাস্তায় হেনস্থা করছেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। মায়া মুচকি হাসল। চোখে মুখে কোনো রকম ভয়ের চিহ্ন দেখা গেল না, বরং মায়া খুব শান্ত, যেন জাহিসের কথায় পাত্তা দিচ্ছে না। মায়া সামান্য হেসে বলল, সরি, বাট আমি ভয় পাচ্ছি না।
জাহিস মায়ের মুখের হাসি দেখে তাকিয়ে অবাক হয়ে গেল। মেয়েটা খুব সুন্দর করে হাসে, কি মনোমুগ্ধকর সে হাসি। আচ্ছা, সব মেয়েরাই কি এত সুন্দর করে হাসে? কই, জাহিস তো আগে দেখেনি, নাকি খেয়াল করেনি কাউকে সেভাবে, কি জানি। মায়া জাহিসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আমি মানুষ, এলিয়ান না। এভাবে দেখার কোনো দরকার নেই মিস্টার সৈন্য। সৈন্য? সেটা আবার কে? কে আবার? আপনি। জাহিস ভরকাল। রাস্তার জনগণের দিকে একবার চোখ বুলিয়ে চাপা স্বরে বলল, আমার কলার ছাড়ুন প্লিজ, রিকোয়েস্ট করছি। আমাকে সম্মান না দিন সমস্যা নাই, কিন্তু আমার ইউনিফর্মটাকে অন্তত সম্মান দিন। আমি সব মেনে নিলেও আমার গায়ের ইউনিফর্মের অসম্মান মানতে পারি না। আগে কার্ড দেখান। জাহিস পকেট থেকে কার্ডটা বের করে দেখালো মায়াকে। মায়ের সাথে সাথে জাহিসের কলার ছেড়ে দিল। কিছুটা অনুতপ্তের স্বরে বলে উঠল, দুঃখিত, তবে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আর অন্যায়কারী কাউকে আমি ছেড়ে দিই না, এমনকি নিজের ভালোবাসার মানুষটাকেও না। শেষ কথাটা বলতে গিয়ে মায়ের কণ্ঠস্বর কেঁপে উঠল। জাহিসের দৃষ্টিতে মায়ের ছলছল চোখ এড়ালো না। মেয়েটা বাকি সবার থেকে অন্যরকম, সবসময় বাঘিনীর ন্যায় আচরণ। একটা ভুলের জন্য জাহিসের মতো শক্তপোক্ত ছেলেকে ছাড়ল না, আর বাকি ছেলেরা তো কিছুই না। জাহিস কিছু একটা ভেবে মুচকি হাসল। জাহিসকে একা একা হাসতে দেখে মায়া গর্জে উঠে জিজ্ঞেস করল, হাসছেন কেন? দেখুন মিস, আমি আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে ইচ্ছাকৃত জড়িয়ে ধরিনি। আমি একজনকে তাড়া করেছিলাম। তাকে ধরতে যাওয়ার সময় আপনি সামনে এসে বললেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্লিজ ক্ষমা করবেন, আসি। মায়ের সৌজন্যতার হাসি উপহার দিল। জাহিস চোখে সানগ্লাস পরতে পরতে বলে উঠল, এই যে মিস বাঘিনী, পরের কোনো ছেলেকে পেলে এভাবে হামলায় পড়বেন না। সব ছেলেরা আমার মতো ভালো হয় না, বুঝলেন? আসি, আল্লাহ হাফিজ। বলেই মায়াকে কিছু বলতে না দিয়ে চলে গেল। মায়া কিছুক্ষণ একা একা বকবক করে কলেজের ভেতরে ঢুকে গেল। জাহিস অফিসে এসে সোজা সাগরের রুমে ঢুকে গেল। চেয়ারে পা উঠিয়ে বসতে বসতে বলল, জানিস আজকে কি হয়েছে? সাগর কিছু একটা করছিল। এর মধ্যে জাহিসের এমন উদ্ভট প্রবেশ দেখে চোখ তুলে তাকালো। শান্ত বাক্যে বলল, আমার কি কোনো এক্সট্রা পাওয়ার আছে? না তো। তাহলে জানবো কিভাবে? জাহিসের মুখ চুপসে গেল। পরক্ষণে সাগরের কথায় পাত্তা না দিয়ে বলে উঠল, আরে শোন না ভাই, আমি তো বধির না। সবসময় ফাজলামি ভালো লাগে না ভাই। একটা দরকারি কথা শেয়ার করতে এসেছি, আর তুই কেন এমন হেয়ালি করছিস? আচ্ছা বল, শুনছি। সাগর মুচকি হাসল। কথা না বাড়িয়ে অনুরোধের বাক্যে বলল, আপনার মহামূল্যবান কথাটা বলে আমাকে উদ্ধার করুন ভাইজান। আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ভুল শুনছি? না, ঠিক শুনছিস। সাগর কেসে উঠল। জাহিস পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, আগে পানি খেয়ে নে। তুই তো কবে যেন আমার হার্ট অ্যাটাক করিয়ে ফেলবি রে, তা ঘটনা কি আগে বল। জাহিস রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলো। তা শুনে সাগর হেসে ফেলল। হাসতে হাসতে বলল, যে মেয়ে ভরা রাস্তায় তোকে অপমান করলো আর তুই তাকে ভালোবেসে ফেললি, লজ্জা নাই তোর? তুই চুপ থাক, নিজের কাজে মনোযোগ দিয়ে কর। বলে উঠে দাঁড়ালো। বিড়বিড় করতে করতে চলে গেল। সাগর জাহিসে যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, দোয়া করি তুই তোর ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি নিজের করে পেয়ে যা। খালা, কি হয়েছে? এভাবে কান্না করছেন কেন? সাগর বাড়ি ফিরে দেখে আমিনা বেগম ড্রয়িং রুমে বসে হাউমাউ করে কান্না করছেন। পাশে মনিকা বেগম বসে আছেন, কিছু একটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমিনা বেগমকে আজকে বাড়িতে দেখে সাগর বেশ খানিকটা অবাক হয়েছেন। তিনি তো গ্রামে গিয়েছিলেন, কয়েকদিন থেকে আসার কথা, তাহলে আজ কেন আসলো? কান্নাই বা করছে কেন? সাগরের কথা শুনে আমিনা বেগম দৌড়ে আসলেন সাগরের দিকে। সাগরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবা গো, ও বাবা, আমার সর্বনাশ হইয়া গেছে, আমারে বাঁচাও বাবা। খালা, আপনি কান্না থামান। কি হয়েছে আমাকে বলেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আঙ্কেলের কিছু হয়েছে? অসুস্থ হয়ে পড়েছে? আমিনা বেগমকে এনে সোফায় বসালো। মনিকা বেগম এক গ্লাস পানি এনে দিল, বলল, আপনি সব গুছিয়ে বলুন জাইহানকে, ও নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন আপা। আমিনা বেগম পানিটুকু শেষ করে সবটা গুছিয়ে বলল সাগরকে। সব শুনে সাগর দাঁড়িয়ে পড়ল। অবাক বাক্যে চেয়ে চেয়ে জিজ্ঞেস করল, আপনি ওইটুকু মেয়েকে কি করে একজনের সাথে পাঠিয়ে দিলেন? খালা, আজকাল কেউ বিশ্বাসী না, এখন আমি কি করব?
সাগরের মাথা কাজ করছে না, তবুও আমিনা বেগমকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, লিলিকে সেভ করে আনার আমি সর্বোচ্চ চেষ্টা করব খালা, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকুন। বলেই সাগর বেরিয়ে গেল। যে করেই হোক লিলিকে বাঁচাতে হবে, লিলির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। এক ভাঙাচোরা রুমে বন্দি হয়ে আছে লিলি সহ কয়েকটা মেয়ে। লিলির হাত পা বাঁধা, মুখ বাঁধা, কিশোরী লিলির মন মস্তিষ্ক জুড়ে শুধু ভয়। চোখ দুটো ভয়ে চাতক পাখির মতো বাঁচার উপায় খুঁজছে। এটা কোথায়, কোন জায়গা? লঞ্চ ট্রলারের শব্দ শোনা যাচ্ছে, কোনো নদীর পাড়ের এলাকা হয়তো। লিলি তো কিছু চেনে না, জানেও না। কয়েকটা মেয়ে গোঙাচ্ছে, ওদের জামা কাপড় রক্তে লেগে আছে। সদ্য 9-এ ওঠা লিলি বুঝতে পারল না এই রক্ত কিসের। তাহলে কি লোকগুলো এভাবে ওদের মেরেছে? কেন মেরেছে? বাকিরা সবাই কাঁদছে। এর মধ্যে রুমে প্রবেশ করলো এক ছেলে। বয়স কত হবে, 28 বা 29, নাকি এর চেয়ে বেশি, কে জানে। বুঝতে পারল না লিলি। ছেলেটা দেখতে শুনতে ভালো হলেও লিলির একটু ভালো লাগছে না, কেমন যেন লাগছে। নেশা করেছে? চোখ দুটো এমন লাল কেন? চোখের চাহনিটাও কি বিশ্রী, মুখের হাসিটাও বিশ্রী। ছেলেটা লিলির দিকে এগিয়ে আসতে লিলি ভয়ে জড়সড় হয়ে গেল। ছেলেটা এসে লিলির একদম গা ঘেঁষে বসলো, বলে উঠল, কি সুন্দর ঘ্রাণ, আমার পার্টনার হিসেবে তোমাকে চাই, হবে কি আমার বেড পার্টনার? লিলি বুঝতে পারল না। হুট করে লোকটা লিলির বুকের আকর্ষণীয় অংশে চেপে ধরল। দু হাতে শক্ত করে চেপে ধরতে লিলি ব্যথায় নড়ে চড়ে উঠল, কিন্তু মুখ দিয়ে শব্দ করতে পারল না। কেমন দম আটকে আসছে ওর। কি হবে ওর সাথে? ছেলেটা লিলির বুকে হাত দিয়ে নিজের খায়েশ মেটাতে মেটাতে বলে উঠল, আই নিড ইউ বেবস, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। বলেই লিলিকে কোলে তুলে নিল। লিলি চেয়েও কিছু করতে পারতেছে না। আজ নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু হবে। তাহলে কি আজ লিলির মৃত্যু দিন? আমার কষ্ট হচ্ছে, আমারে ছাড়েন, আমার ব্যথা লাগছে, আমি তো মরে যাব, ছাড়েন আমারে। লিলির কাতর কণ্ঠে কথাগুলো শুনেও ছাড়ল না। দুজন মিলে একসাথে লিলির শরীরটা খুবলে খাচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে চলছে এই অত্যাচার। লিলি এর মাঝে দুবার জ্ঞান হারিয়েছিল, তবুও ছাড়েনি। আর সহ্য করতে পারল না ছোট্ট লিলি। পুনরায় জ্ঞান হারালো। এবার ছেলে দুটো বিরতিতে গেল। একজন হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ইয়ার মেয়েটা বড্ড নেশালো, কিছুতেই ছাড়তে ইচ্ছে করছে না। বেশি লোড নিতে পারবে না, মারা যেতে পারে। ডেড বডির সাথে করার মজাই আলাদা। ছেলেটার কথা শুনে দ্বিতীয়জন নাক সিটকে উঠল। দাঁড়িয়ে প্যান্টের চেন লাগাতে লাগাতে বলতে লাগলো, তুই আস্ত মেয়েবাজ শালা কুত্তা, আমার আর ইচ্ছে নেই, আমি যাই, তুই এই মেয়ের সাথে যা খুশি কর, আমার দেখার বিষয় না। বলেই চলে গেল। যাওয়ার আগে একবার লিলির বস্ত্রহীন নিস্তব্ধ দেহের দিকে তাকাতে ভুলল না। মিস জায়রা, শুনছেন? মায়া সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছে। পেছন থেকে পরিচিত কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল। ঘুরে তাকিয়ে পরিচিত একজনের মুখ দেখে ঠোঁট দয়ে হাসি ফুটল। হাস্যোজ্জ্বল বাক্যে বলল, শুনছি মিস্টার সাগর। সাগর মুচকি হাসল। মায়ার চোখ সে হাসি এড়ায়নি। ছেলেটা খুব সুন্দর করে হাসে, কিন্তু কেন? ছেলেদের এমনভাবে মেয়েদের হাসতে হবে কেন? এমন হাসি দিলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। ধুর, কি ভাবছি? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো মায়া। মনে মনে বলে উঠল, জীবনে দ্বিতীয়বার যে আসবে সে খুব দামি হবে, পারফেক্ট নয়, পার্মানেন্ট হবে। সাগর মায়ার দিকে এগিয়ে এসে শান্ত বাক্যে জিজ্ঞেস করল, কিছু প্রশ্ন করার ছিল আপনাকে, যদি আপত্তি না থাকে তাহলে কি একসাথে কোথাও বসতে পারি? নো মিস্টার সাগর, বসতে আমার খুব আপত্তি আছে। সাগরের মুখটা চুপসে গেল। তা দেখে মায়া হেসে নিচু স্বরে বলল, তবে হাঁটতে কোনো আপত্তি নেই, চলুন একসাথে হাঁটতে হাঁটতে কথা বলি। রাজি মিস্টার সাগর? রাজি মিস মায়া। দুজন একসাথে হাঁটতে শুরু করলো। সাগর কিছুটা কনফিউজড, কিভাবে প্রশ্ন করা যায়। যদি কোনো প্রশ্নে মায়া বিরক্ত হয়, উফ, প্রেমে পড়লে ছেলেরা সব বিষয়ে একটু আকটু কনফিউজড হয়ে যায়। সাগরের নীরবতা দেখে মায়া বলে উঠল, আমার সাথে সেদিন কি ঘটেছিল সেটাই জিজ্ঞেস করবেন, তাই তো? মেজর জেনারেল আমির হোসেনের মেয়ে যে বুদ্ধিমতী তা আমি আগে থেকে জানি। আমাকে আগে থেকে চিনতেন বুঝি? চিনতাম, তবে স্যারের মেয়ে হিসেবে নয়। তাহলে? আমার হৃদয়ের বাগানে এক ফুল ফুটেছিল, নাম ছিল তার অপরিচিতা। সে ফুলের নাম খুঁজতে গিয়ে পেয়েছি পরিচিতাকে। সাগরের এহীন বাক্যে মায়া থমকালো। অবাক পানে তাকালো সাগরের দিকে। কিছুই বুঝে উঠতে পারল না। অবুঝের মতো প্রশ্ন করল, কে সেই অপরিচিতা? তুমি। সাগর কথাটা বলে দাঁড়িয়ে পড়ল।
ভয় ভয় চোখে তাকালো মায়ার দিকে। মায়া অবাক চোখে তাকিয়ে আছে সাগরের দিকে। সন্দেহান স্বরে জিজ্ঞেস করলো, আমি মানে? তুমি তুমি মানে আপনি, মানে বুঝালাম যে আপনি জেনে কি করবেন, এটা তো আমার ব্যক্তিগত বিষয়, আর মানুষটাও আমার ব্যক্তিগত। মায়ার মুখ দেখে মনে হলো কথাটা সে বিশ্বাস করে নিয়েছে। ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। সেদিন কি হয়েছিল মিস মায়া? মায়া কিছুক্ষণ চুপ থাকলো। হাত দিয়ে চুলের খোপাটা খুলে দিল। সাথে সাথে একগুচ্ছ চুল ছড়িয়ে পড়ল সর্বাঙ্গ ছেয়ে। চুলগুলো এখন হাঁটুর 2-3 ইঞ্চি নিচ অবধি। কেন, কেটে ফেলেছে বুঝি? উত্তেজিত কণ্ঠে সাগর প্রশ্ন করেই ফেলল। চুল কেটেছেন কেন মায়া? মায়া অবাক হলো। এই প্রথম সাগর শুধু নাম নিয়ে মায়াকে সম্বোধন করেছে। সাগরের চোখ মুখে বিষণ্ণতা। কিন্তু কেন? মায়া ছোট করে উত্তর দিল, হ্যাঁ। কিন্তু কেন? 2-1 মাস পর পর চুল কেটে ছোট করে রাখি। এবার থেকে আর কাটবেন না মায়া? মায়া হাসলো। ছেলেটার কণ্ঠে কেমন অধিকার বোধ ফুটে উঠেছে। মায়া হেসে জবাবে সুন্দর করে উত্তর দিল, ঠিক আছে, কাটবো না। খুশি? চুল হলো নারীর সৌন্দর্যের প্রতীক, আর লম্বা চুল হলো ইমোশন। ঠিক যেমন আপনি আমার প্রিয়, তেমন আপনার চুলও আমার ভীষণ প্রিয়। আমার প্রিয় জিনিসে হাত লাগাবে না মিস মায়া। আমি আপনার প্রিয় মানে কি বোঝাতে চাইলেন মিস্টার সাগর? সাগর থতমত খেয়ে উঠল। কি হয়েছে আজকে ওর? বারবার মুখ ফসকে হৃদয়ের অগোছালো কথাগুলো বেরিয়ে আসছে কেন? সাগর প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, আপনাকে কি আপনার হবু স্বামী মলেস্ট করার ট্রাই করেছে মিস মায়া? না। তাহলে কি এসে? আমি জানি না, আমাকে সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু 1 ঘন্টার আগেই তারা ছেড়ে দেয় আমায়। কেন ছেড়ে দেয় তা তো আমি জানি না, কিন্তু ওই 1 ঘন্টা আমার সাথে তারা নোংরামো করেছিল, আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল, ছুঁয়েও ছিল। তাদের বিশ্রী হাতের ছোঁয়া মনে করতে চাই না আমি। আমার শরীর জ্বলে যায়, ভীষণ যন্ত্রণা হয়, আমার গা ভর্তি ঘৃণা জন্মায় আমার। মায়া কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে। হুট করে ফুটপাতের ধারে দেয়াল ঘেঁষে বসে পড়ে। সাগর নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মায়াকে এভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেল। কম্পিত সুরে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন মায়া? আপনি আমাকে একটা হেল্প করবেন সাগর? বলুন। আমাকে একটা গাড়ি ডেকে দিবেন, বাড়ি যাব, মাথা যন্ত্রণা করছে। সাগর উত্তর দিতে পারল না। নীরবে হাত বাড়ালো মায়ার দিকে। মায়া সাগরের হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। সাগর আজ সিভিল ড্রেসে বের হয়েছে, গাড়িও নেই সাথে। একটা সিএনজি ডেকে মায়াকে তুলে দিল। নিজেও উঠে বসলো মায়ার পাশে। তা দেখে মায়া নিচু স্বরে প্রশ্ন করল, আপনি কোথায় যাবেন? আপনার সাথে। মায়া প্রশ্ন উত্তর চোখে তাকাতেই সাগর নিচু বাক্যে বলল, আপনি ঠিক নেই মিস মায়া। এই মুহূর্তে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। মায়া আর প্রশ্ন করল না। সাগর ঠিকানা বলতে সিএনজি চলতে শুরু করলো। মায়া মাথা ঠেকালো সিটে, কিন্তু ঝাঁকুনিতে মাথায় ব্যথা লাগছে। তবুও সরছে না, কারণ মাথা ভন ভন করে ঘুরছে। বসে থাকা সম্ভব না। এখান থেকে ক্যান্টনমেন্ট যেতে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। জ্যামে আটকালে তো কথাই নেই। সাগর মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বলে উঠতে পারছে না। হাঁসফাঁস করছে, শান্তি লাগছে না। অশান্ত মন বারবার মায়াকে বুকে নেওয়ার ইচ্ছে বাড়ছে। সাগর অনেক ভেবে চিনতে আমতা আমতা করে বলে উঠল, মায়া শুনছেন? আমার কাঁধে মাথা রাখবেন? কথাটা বলেই ঢোক গিলল সাগর। মায়াকে এখন খারাপ ভাববে। মায়া চুপ রইল। কিছু সেকেন্ড অপেক্ষা করে সাগর পুনরায় বলে উঠল, আপনি মাথায় ব্যথা পাচ্ছেন মায়া, যদি সমস্যা না থাকে তাহলে আমাকে ভরসা করতে পারেন। মায়া কথা বলল না। সাগর আশা ছেড়ে দিল, দৃষ্টি দিল বাইরের দিকে। কিছু মুহূর্ত পর অনুভব করল মায়া সাগরের কাঁধে আলগোছে মাথা রাখছে। সাগরের বুকের ভেতরে হৃদযন্ত্রটা এবার লাফিয়ে উঠল, ধুকপুক শব্দ করছে। মনটা নিমেষেই শান্ত হয়ে গেল। কি শান্তি! আচ্ছা, প্রিয় মানুষ পাশে থাকলে বুঝি এত শান্তি লাগে? কিন্তু মায়া তো সাগরের এক দফা প্রিয় মানুষ। মায়া কি কোনোদিন সাগরকে ভালোবাসবে? আজ সকালে লিলির মৃতদেহ পাওয়া গেছে যাত্রাবাড়ির এক ময়লার স্তূপের ভেতর। কি জঘন্যভাবে মারা হয়েছে মেয়েটাকে। 2 পা ভেঙে ফেলা হয়েছে, একধারের বুকের নরম অংশ কেটে রাখা হয়েছে। ছি, কি নোংরা বিকৃত মস্তিষ্কের লোক কাজটা করেছে। কোনো মানুষ এমন করতে পারে? সাগর নিস্তব্ধ হয়ে বসে আছে নিজের কেবিনে। মাথা হ্যাং হয়ে আছে। চোখের সামনে বারবার লিলির অর্ধ উলঙ্গ দেহ ভেসে উঠছে। এই ছোট্ট মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে ভাবতেই সাগরের গা শিউরে উঠছে।
আমিনা বেগমের পাগল প্রায় অবস্থা। ভাবনার মধ্যেই সাগরের ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন করা হয়েছে। সাগর ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে জানানো হলো, সাগর, নীলি নামক মেয়েটির মৃত্যু হয়েছে কাল 12 ঘন্টা আগে। তার একটা প্রচণ্ড খারাপ সংবাদ আছে। কি সেটা? নীলির মৃত্যু দেহের সাথে কেউ যৌন সম্পর্কে লিপ্ত ছিল। কথাটা সাগরের কানে যেতেই সাগরের গা ঘৃণায় শিউরে উঠল। শিরশির করতে থাকলো সর্বাঙ্গ, গা গুলিয়ে আসছে শুনেই। আচ্ছা, আজকাল মানুষের কি মস্তিষ্কের বিকৃতি ঘটছে, নাকি মানুষগুলো পশুদের রূপ নিয়েছে? মৃত লাশের সাথে যৌন সম্পর্ক করে নেক্রোফিলিয়া নামক মানসিক ব্যাধির রোগীরা। বাধা দেবে না বা প্রত্যাখ্যান করবে না, মূলত এমন যৌন সঙ্গী পাওয়ার বাসনা থেকে মরা দেহের সাথে যৌন সংসর্গ করে থাকে নেক্রোফাইলারা। নেক্রোফিলিয়া, প্যাডোফিলিয়া, এক্সিবিশনিজম, ফ্রডরিজম, সেক্সুয়াল স্যাডিজম, পাইরোমিনিয়া, ক্লেপ্টোমেনিয়া, এই 7 ধরনের মানসিক রোগীরা হতে পারে ভয়ঙ্কর অপরাধী। মনিকা বেগম কথাগুলো বলেই থামলেন। ছেলেকে এইসব বলতে তার মুখে পাচ্ছে, তবু কি আর করার। তিনি যেহেতু একজন ডক্টর, সেহেতু চক্ষু লজ্জা বাদ দিয়ে হলেও রোগ সম্পর্কে বিশ্লেষণ করা তার দায়িত্ব। সাগর নিশ্চুপে শুনছিল। মনিকা বেগম পুনরায় বলে উঠলেন, লিলির সাথে যা হয়েছে তা কাল তোমার বোনের সাথেও হতে পারে, তাই দ্রুত এই সমস্যার সমাধান করো। সাগর মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। 2 দিন কেটে গেছে মাঝে, এর মধ্যে কোনো ক্লু পাওয়া যায়নি এখন অবধি। লিলির চাচাতো ভাই পরিবার সহ উধাও। সাগর হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কোনো সূত্র মেলাতে পারছে না। কি আশ্চর্য, এই শহরে এত বড় একটা চক্রান্ত ঘুরছে, অথচ এতদিন কোনো প্রশাসন কিছু জানেনি, খোঁজ নেয়নি। এতগুলো মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেছে, মাথায় কাজ করছে না সাগরের। সাগর নিজের রুমে এসে বসতেই জাহিস দরজা থেকে ডেকে উঠল, ভাই আসবো? হ্যাঁ। ভাই কোনো খবর পেলে? না, নিজেকে পাগল পাগল লাগছে। এরকম কেস সলভের দায়িত্ব তো আমাদের না, আমাদের দায়িত্ব দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করা, বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। এতদিন যাদের উপর দায়িত্ব ছিল তারা কি করছে? পুলিশ এখনো কাজে ফেরেনি, কবে ফিরবে তাও জানা নেই। তারা ফিরলে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলব, জবাব চাইব। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি, সরকার পতন, পুলিশের নিষ্ঠুরতা, নির্মমতা, সবথেকে বড় কথা, এতগুলো তাজা রক্ত ঝরে না পড়লে হয়তো এই কেসটাও ধামাচাপা পড়ে যেত। এই 15 বছর যেমন বহু অন্যায় অত্যাচার ধামাচাপা পড়েছিল, ঠিক তেমনভাবে এই কেসটাও হয়তো কোনো এক থানায় ডায়েরিতে, স্টোর রুমে ধুলোয় স্তূপে পড়ে থাকতো। আমরা খুব ভাগ্যবান যে এমন একটা কেস হাতে পেয়েছি। সলভ না করা পর্যন্ত দায়িত্ব ছাড়ব না, দরকার পড়লে চাকরি ছেড়ে দেব, তবুও এই কেসের শেষ অবধি দেখে ছাড়ব। অপরাধীদের ঠিক খুঁজে বের করব। লিলি সহ আমাদের কতগুলো বোনকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে এখন অবধি জানি না, তবে জেনে ছাড়ব। ওদের সাথে অবিচার করতে পারবো না ভাই। যতদিন না অবধি আমার বোনদের হত্যাকারীদের খুঁজে না পেয়েছি, ততদিন আমার শান্তি নেই, একটুও শান্তি নেই। কথাগুলো একদমে বলে হাঁপ ছাড়ল সাগর। জাহিস চুপচাপ শুনছিল। সাগর থামতেই জাহিস সাগরের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলে উঠল, আমি খুব ভাগ্যবান ভাই যে আমি তোকে ভাই হিসেবে পেয়েছি। দুনিয়ার সবাই যদি তোর বিরুদ্ধে চলে যায়, তবুও তুই আমাকে পাশে পাবি। যেখানে যাবি শুধু আমাকে দেখবি। সাগর হাসল। জাহিস পুনরায় বলে উঠল, ভাই, লিলির ভাই সালমানের কোনো খোঁজ পেলি? না, পালিয়েছে। তবে পালিয়ে যাবে কোথায়? ও যদি মাটির নিচেও থাকে তাও আমি খুঁড়ে বের করব। তুমি হাত ধরবো আর আমি পা, শালা টেনে গর্তের থেকে উঠিয়ে আগে পাছায় কয়েকটা লাঠি ভাঙবো, ওকে? বেশি পাকামো শিখেছিস, যা ঘুমাতে যা। জাহিসও হেসে চলে গেল, কিন্তু যাওয়ার আগে বলতে ভুলল না, ভাই আগামী 24 ঘন্টার মধ্যে সালমানকে খুঁজে এনে তোর সামনে দাঁড় করাবো, প্রমিস। জাহিস চলে যেতেই সাগর দরজা আটকে বিছানায় শুয়ে পড়ল। মাথাটা বড্ড ব্যথা করছে। কি এক যন্ত্রণা! মন ভর্তি ভালোবাসার ব্যথা, তো মস্তিষ্ক ভর্তি নির্মমতার ব্যথা। কি অদ্ভুত মিল, দারুণ না? শুয়োরের বাচ্চা, তোরা কি বলছিলাম লিলিকে মেরে ফেলতে? রিজওয়ানের হুঙ্কারের সামনে থাকা আলিফের মধ্যে করেও হেলদোল দেখা গেল না, বরং আলিফ নিজের মতো ড্রিঙ্কস করতে ব্যস্ত। রিজওয়ান মাথায় হাত দিয়ে বসে আছে, তা দেখে আলিফ ভাবলেশীনভাবে বলে উঠল,
এত প্যারা নিচ্ছিস কেন মামা? আমার বাবা পুলিশের এসআই, কোনো কিছু হবে না, সব সামলে নেবে। ফাঁসবো না আমরা, চিল ব্রো। বালসিল, তোমার বাবা আমার পাল। তোমার বাবার ক্ষমতা গত 15 বছর ছিল, এখন আর তোমার বাবার ক্ষমতা নেই। বরং তোমার বাবার গায়ে ওই ইউনিফর্ম দেখলে পাবলিক গণদুলাই দিবে। বাল বুঝাইতে আইছে আমারে। মামা, আমার বাবা পুলিশ বলেই কিন্তু এই ঘটনাটা ধামাচাপা পড়েছিল। এতদিন আমার বাবাকে ছায়া বানিয়ে তোরা নিজেদের সাধ্য হাসিল করেছিস, আর এখন আমার বাবার উপকার ভুলে গেলি। ভেরি ব্যাড মামা, ভেরি ব্যাড মামা। লিলিকে কেন মারলি? মামা, এই মেয়ে যেই ফিগার, উফ, বিশ্বাস কর ছাড়তে ইচ্ছা করছিল না, কিন্তু শালার আমার পুরা কপাল, খালি রক্ত কিছুতেই থামছিল না। তার মানে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে নীলের? হ্যাঁ বল। রিজওয়ান চুপ করে গেল। আলিফ প্রশ্ন করল, তোর জানি জিগার নোভা মামনি কই? ও আমার জিয়া, ওকে নিয়ে কোনো রকম বাজে কমেন্ট করবি না। মায়া কই? ওই শালির তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমাকে যেভাবে অপমান করেছে তার শাস্তিও পাবে। মামা, মায়ার মতো সুন্দরী দেখে তোর কেন ওই নোভার দিকে নজর গেল? নোভার প্রতি আমি খুব ছোট থেকে উইক ছিলাম। নোভা যখন থেকে প্রাপ্তবয়স্ক হওয়া শুরু করলো, তখন থেকে ওর প্রতি ফিজিক্যালি ফিলিংস কাজ করতো আমার। কতবার নোভাকে ভুলিয়ে পালিয়ে নিজের চাহিদা পূরণ করেছি, হিসেব নেই। ব্যাড পার্টনার বানাতে গিয়ে লাইফ পার্টনার বানিয়ে ফেলেছি। কথাগুলো বলে রিজওয়ান হাসলো। আর যাই হোক, রিজওয়ান নিজের ভালোবাসার প্রতি সঠিক থাকার চেষ্টা করে। আলিফ এবার বেশ গভীর ভাবনা নিয়ে জিজ্ঞেস করলো, এতই যখন নোভার প্রতি তোমার ভালোবাসা, তাহলে মায়ের পিছনে কেন ঘুরঘুর করছিলে? মায়াকে হাত করতে পারলে মায়ের বাবারও খুব কাছাকাছি থাকা যেত। মায়াকে একবার নিজের কাছে নিয়ে আসতে পারলে মায়াকে কেন্দ্র করে এই কেসটা দামাচাপা দেওয়া যেত। কিন্তু পাল, আমার অতি লোভে সব হারালাম, সব। আলিফ হাসলো। বোতলে থাকা ড্রিঙ্কসটুকু শেষ করে বলে উঠল, মায়া তোকে সত্যি ভালোবাসতো মামা, ভুলে যাস না যে ঠকায় সেও ঠকে। আফসোস যেন করতে না হয় কোনোদিন। তারপর দেখবি আমার মতো ভব করে প্রেমিক হয়ে গেছিস। বলে হাসতে হাসতে উঠে গেল। ডান্স করতে থাকা মেয়েটার সাথে গিয়ে ডান্সে মগ্ন হলো। মায়েরা, আজ থেকে বাইরে বের হওয়া বন্ধ। সাগরের করা বাক্যে কথাটা শুনে মায়েরা অসহায় চোখে মনিকা বেগমের দিকে তাকালো। তা দেখে মনিকা বেগমও সাগরের সাথে তাল মিলিয়ে বলে উঠলেন, হ্যাঁ, এখন থেকে তুমি একা কোথাও যাবে না। যখনই বাইরে বের হবে আমাদের কাউকে সঙ্গে নিয়ে বের হবে। মায়েরা কিছু বলল না, মন খারাপ হলেও পাত্তা দিল না। তার ভাই মা নিশ্চয়ই ভালোর জন্যই বলছে। দেশের এই পরিস্থিতিতে জনজীবনে দুর্ভোগ নেমেছে, তার মধ্যে অসহায় মেয়েগুলোর উপরে এভাবে নির্যাতন চলছে। আল্লাহ জানেন কার ভাগ্যে কি আছে। যদি মায়রার সাথে এমন হয় ভেবে মায়রা কেঁপে উঠল। মা আর ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিল। এর মধ্যেই সাগরের ফোনটা বেজে উঠল। জাহিস ফোন করেছে। সাগর ফোন রিসিভ করতেই জাহিস বিস্ফোরিত বাক্যে বলে উঠল, ভাই, কি হয়েছে ভাই? সালমানের খণ্ডিত দেহ পাওয়া গেছে। সাগর নিস্তব্ধ হয়ে পড়ল। নিজেকে অসহায়ের থেকেও বড় অসহায় লাগছে। সব প্রমাণ এভাবে লোপাট করে দেয়া হচ্ছে। আচ্ছা, প্রমাণ লোপাট করে দেওয়ার উপায় কি এত জঘন্য হয়? প্রতিদিন শহরের আনাচে কানাচে থেকে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, তাদের বিশ্রীভাবে হত্যা করা হচ্ছে। আজ অন্যের বোন তো কাল আমার বোন, আজ অন্যের মেয়ে তো কাল আপনার মেয়ে। এভাবে আর কতদিন চলবে? আর কতদিন আপনি মুখে তালা লাগিয়ে বসে থাকবেন স্যার? আপনি তো সব জানেন। তাকে কেন অ্যারেস্ট করছেন না স্যার? তাকে কেন সবার সামনে নিয়ে আসছেন না? তার মানে কি এসবের পেছনে আপনারও কোনো হাত আছে? কিসের ভয় আপনি চুপ আছেন? আজ আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। সাগর উচ্চ বাক্যে কথাগুলো বলে উঠল। আমির সাহেব কথাগুলো শুনেও উত্তেজিত হয়ে কিছু বললেন না, শান্ত বাক্যে বললেন, সাগর, শান্ত হও, আমার কথা শোনো। কিছু সময় উত্তেজিত হয়ে সব সমস্যার সমাধান করা যায় না। দাবা খেলতে জানো নিশ্চয়ই। দাবা খেলাটা যেমন বুদ্ধির খেলা, তেমনই অপরাধীর শনাক্ত করা বুদ্ধির কাজ। আমি চুপ করে আছি তার কারণ পুলিশের এসআই এই অপরাধের সাথে যুক্ত। তাকে যদি সবার সামনে নিয়ে আসি তাহলে যে প্রধান অপরাধী সে সাবধান হয়ে যাবে। আমাদের কাজের ফলাফল আমার মেয়ে বা তোমার বোন পেতে পারে। তখন কি ঠিক হবে? সাগরের বুকটা ধক করে উঠল। এভাবে তো ভাবিনি। তাহলে করবেটা কি? এভাবে তো চুপ থাকাও যায় না। সাগর ভাবুক স্বরে প্রশ্ন করল, কিন্তু স্যার, এভাবে চুপ করে থাকলে আরো কত মেয়ের জীবন শেষ হবে ভাবতে পারছেন? তোমাকে একটা অনুরোধ করব।
আদেশ করুন। আমার মেয়েকে তোমার বাসায় কিছুদিন আশ্রয় দেবে? সাগর চৌকিতে তাকালো। চাঁদ হাতে পাওয়ার খুশিতে লাফিয়ে উঠতে মন চাইল। পরক্ষণে মনের খুশি মনেই চেপে রাখলো। চাঁদ তো এখনো ওর নয়, তার মানে সেই চাঁদের উপর ওর কোনো অধিকার নেই। সাগর শান্ত বাক্যে জিজ্ঞেস করলো, কিন্তু কেন স্যার? আমার বাড়ি আর আমার মেয়ে দুজনের উপরে শত্রুপক্ষের নজর পড়েছে। আমি সারাদিন বাড়ির বাইরে থাকি। মায়ের মা ভীতু মানুষ। মেয়েটাকে নিয়ে আমি এক সেকেন্ডও চিন্তামুক্ত থাকতে পারি না। স্যার, যারা আপনার শত্রু তারা তো আমারও শত্রু। তাহলে আপনি বিশ্বাস রাখছেন কিভাবে যে আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে? আমি নিজের পরে তোমাকে বেশি বিশ্বাস করি। তোমার ব্যক্তিত্ব আমার থেকে স্ট্রং। তুমি অদম্য সাহসী সৈনিক। নিজের ও নিজের পরিবারের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে পারবে। আমি জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। আপনি পাঠিয়ে দিবেন। কয়েকদিন রাখো, মায়ের ভিসা হয়ে গেলে কানাডা পাঠিয়ে দেব। কথাটা শুনে সাগরের মুখের হাসিটা মিলিয়ে গেল। মায়া চলে যাবে, বুকের ভেতরটা চিনচিন ব্যথায় শিউরে উঠল। তবুও আলতো হেসে বলে উঠল, ঠিক আছে। পুলিশের এসআই হাসিব ইসলামের পদত্যাগের জন্য আন্দোলন হচ্ছে, কিন্তু তিনি নিজের জায়গায় অটল, কিছুতেই পদত্যাগ করবেন না। আলিফ মুখে মাস্ক দিয়ে পুলিশ স্টেশনে ঢুকে সোজা হাসিব সাহেবের কেবিনে ঢুকলো। রুমে পরিচিত কাউকে দেখে হাসিব সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। ছেলের সামনে এসে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, ও বাবা, শান্ত হও। এই বয়সে এত উত্তেজিত হয়ে পড়লে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই মুহূর্তে ছেলের মুখের থেকে এমন কথা আশা করেননি তিনি। রাগে গা শিরশির করছে। আলিফ জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে লোকজনের সমাগম দেখে ভাবুক স্বরে বলে উঠল, তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া অসম্ভব বাবা। এখান থেকে বাইরে বের হলে গণপিটুনিতেই তোমার জীবন দেওয়া লাগবে। হাসিব সাহেব ভয়ে ঢোক গেল। কাঁপাকাঁপি হাতে ফোন করে কল করলেন কাউকে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হতেই হাসিব সাহেব কম্পিত বাক্যে বলে উঠলেন, হাসিব, তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু তোমার গদি বাঁচানো আমার পক্ষে সম্ভব না। দেশ এখন উত্তাল। ছাত্র সমাজ পুলিশের উপর ভয়ঙ্কর রূপে খেপে আছে। নিজেকে বাঁচাতে চাইলে পদত্যাগ করে সরে যাও, বাকিটা সামনে নেব। বলেই তিনি ফোন রেখে দিলেন। হাসিব সাহেব উপায়ন্তর না পেয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। পদত্যাগপত্র জমা দিয়ে এক প্রকার পালিয়ে গেলেন। জাহিস দৌড়ে সাগরের কেবিনে ঢুকল। সাগর সব কাজ গুছিয়ে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। জাহিসকে এমন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকতে দেখে সাগর ভরকে গেল। অবাক পানে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? ভাই মাইরা। সাগরের আত্মা কেঁপে উঠল। জাহিসের সামনে এগিয়ে গেল, দুবাহু চেপে জিজ্ঞেস করল, মায়েরা? কি হয়েছে মায়েরা? ঠিক আছে ও? কথা বল ভাই। জাহিস কেঁপে উঠল, ফুপিয়ে কান্না করে দিল বাচ্চাদের মতো। সাগরের কণ্ঠস্বর দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও কোনো রকমে থেমে থেমে জিজ্ঞেস করল, ভাই, মায়েরা? মায়েরা কোথায়? মাইরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। সাগর থেমে গেল, এক পা পিছিয়ে গেল। মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল। দুই ভাইয়ের নয়নের মণি মায়রা। মায়রার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে কিভাবে? সাগরের বুকটা কাঁপছে, শরীর কাঁপছে। শক্তপোক্ত মানুষটার দেহ নুইয়ে পড়ছে, কথা বলার শক্তি পাচ্ছে না। কি হবে এবার? সব কি তাহলে শেষ হয়ে যাবে? মায়রাকেও কি লিলির মতো জীবন দিতে হবে? না, ভাবতে পারছে না সাগর। মাথাটা ঘুরতে শুরু করলো, চারিদিক নিস্তব্ধ। মায়রার হাত পা চোখ মুখ শক্ত করে বাঁধা, দম আটকে আসে, শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। কি হবে কি হবে? ভয়ে বুকের ভেতরটা ধরফড় করছে। হঠাৎ করে একজন পুরুষের শক্ত বাক্যে কানে আসলো, মেয়েটা কোথায়? মায়রার কেন যেন এই স্বর বড্ড চেনা লাগছে, কোথায় যেন শুনেছে, খুব পরিচিত। কিন্তু কে এই ব্যক্তি? আর পরিচিত কেউ এখানে আসবে কিভাবে? লোকটা প্রশ্নের উত্তরে অন্যজন বলল, স্যার, মেয়েটা রমিজ উদ্দিন কলেজের ছাত্রী। লোকটা কিছু বলল না। ভেতরে ঢুকে বিধ্বস্ত মেয়েটাকে দেখে বুক কেঁপে উঠল। জোরে শব্দ করতে গিয়েও থেমে গেল। কয়েক পা পিছিয়ে দৌড়ে বেরিয়ে এলো রুম থেকে। ছেলে দুটো হঠাৎ এমন কাণ্ড দেখে ভয় পেল। কি হলো? রহস্য উদ্ঘাটন করার জন্য লোকটার পিছু পিছু বাইরে বেরিয়ে আসলো। ছেলে দুটো আসতেই লোকটা দু হাতে ওদের দুজনের কলার চেপে ধরল। হুঙ্কার ছেড়ে বলল, আমার মেয়েকে তুলে আনার সাহস তোদের কে দিয়েছে? ও আমার মেয়ে মায়রা, মুয়াজ চৌধুরীর একমাত্র কলিজার টুকরা। আর তোরা ওর গায়ে হাত দিয়েছিস? তোদের হাত কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো।
ছেলে দুটো অবাকের শেষ সীমানায়। যে মানুষটা এতগুলো মেয়ের জীবন নষ্টের পেছনে দায়ী, সেই মানুষটার মেয়ের গায়ে হাত দেওয়ার এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিভাবে? লজ্জা করছে না? তার ছেলে দুজন দেশের বন্ধু, আর তিনি দেশের শত্রু। জাইহান যেদিন জানতে পারবে এসব কিছুর পেছনে ওর বাবা দায়ী, তাহলে কি করবে? কিভাবে সহ্য করবে আপন মানুষের এমন ভয়ঙ্কর রূপ? কিভাবে, কোথায় নিয়ে দাঁড় করাবে জীবন? মানুষ দুমুখ সাপের থেকেও বিশ্রী। মুয়াজ চৌধুরীর হুঙ্কারে চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। দুই অপহরণকারী চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছে ওদের চোখে। ভয়ের থেকেও বেশি ছিল অপমান। একজন কাপা গলায় বলল, স্যার, আমরা জানতাম না মেয়েটা আপনার। জানার দরকার নেই। মেয়ের পরিচয় জানলে তোরা ছুতিস না। অন্য কারো মেয়ে কি মানুষ না? তোদের বিচার আমি করব, কিন্তু তার আগে তিনি মোবাইল বের করে কোথায় যেন ফোন করলেন। এখানে আসো, দুইটা কুকুর ধরে রাখছি। 15 মিনিটের মধ্যে দুজন মুখোশধারী এসে ঢুকলো। কারো চোখ দেখা যাচ্ছে না, কিন্তু উপস্থিতিতেই বোঝা যাচ্ছিল ওরা খুব প্রশিক্ষিত কেউ। অপহরণকারীদের তুলে নিয়ে গেল। মুয়াজ এবার মায়রার দিকে তাকালো। মায়রার চোখে জল, মুখে ভয়, তবুও এক ফোঁটা আস্থা। সে জানে এই পুরুষটি তার বাবা, আর এখন সেই পরিচয়টাই তাকে বাঁচিয়েছে। কিন্তু কতটা আশ্রয় আর কতটা প্রতারণা ছিল সেই ভালোবাসায়। বাবা, তুই ঠিক আছিস মা? তোকে কেউ? আমি ঠিক আছি, কিন্তু মা জানে না, আর জানবেও না। এই কথার মাঝেই আরেকটি গাড়ি এসে থামলো। দরজা খুলে বেরিয়ে এলো সাগর। তার চোখে রাগ, কষ্ট, ভয়, আর ভেতরে যেন একটা যুদ্ধ। তুমি এলে? আমি জানতাম তুমি আসবে। সাগরের বুকের ভেতরটা হু হু করে উঠল, কিন্তু তখনই তার চোখে পড়ল মুয়াজ চৌধুরী। হ্যাঁ, তারা আমার পরিচিত, কিন্তু আমার শত্রু। যেমন আমি নিজেকেও এখন অচেনা লাগে। তোর চোখে আমি হয়তো পিশাচ, কিন্তু একটা বাবার চোখে আমি শুধু মেয়ের রক্ষক। এই মুহূর্তে আমির সাহেব ফোন দিলেন সাগরকে, কণ্ঠ ভারী কিন্তু স্থির। সাগর, সময় এসেছে, এখনই তাদের ধরতে হবে। তথ্য সব রেডি। মুয়াজ চৌধুরী এখন আমাদের সঙ্গে আছে। তার মেয়ে তাকে বদলে দিয়েছে। কিছু সত্য খুব ব্যক্তিগতভাবে ধাক্কা দিলে তবে মানুষ বদলায়। মুয়াজ এখন আমাদের সোর্স, কিন্তু তাকে বিশ্বাস করাটাও হবে সবচেয়ে বড় পরীক্ষা। সবাই জানে পরীক্ষার সময় মানুষ চিনে নেয় নিজের জায়গা। এবার দেখার পালা, কে বন্ধু কে শত্রু। আর মায়েরা, সে কি শেষ পর্যন্ত থাকবে? সাগর নিজেকে সামনে নিয়ে মায়ার কাছে দাঁড়িয়েছিল। মায়ার চোখে সেই চেনা প্রশ্ন ছিল, যা সাগরের দৃষ্টিতে মেঘের মতো ঘুরে ফিরে আসছিল। তার হৃদয়ে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল। একদিকে ছোট ভাইয়ের নিঃশব্দ ভালোবাসা, অন্যদিকে মায়ের প্রতি তার নিজের একক অনুভূতি। কিন্তু সাগর কোনো কিছুই বলছিল না। সাগর, কিছু বলো। সাগরের গলায় কণ্ঠ আটকে গিয়েছিল। বহুদিন ধরে অনুভূতি তাকে গ্রাস করেছে, কিন্তু এখন আর কিছু বলা সম্ভব হচ্ছিল না। মায়ার সাথে চোখের যোগাযোগে কিছু না বলা কথাগুলো বোঝা যাচ্ছিল। মায়া জানতো সাগর কিছু বলতে চায়, কিন্তু কেন বলছে না? হয়তো ভয়, ভয় যে যদি সে প্রকাশ করে সব কিছু নষ্ট হয়ে যাবে। ঠিক সেই সময় সাগরের ছোট ভাই এসে উপস্থিত হলো। তার চোখে কষ্ট ছিল, কিন্তু মায়ার প্রতি তার টান আগের চেয়ে আরও শক্ত হয়ে উঠেছিল। ছোট ভাই কিছু না বললেও তার অভিব্যক্তি সব কিছু বলে দিচ্ছিল। দাদা, তুমি কি জানো মায়া আমাকে পছন্দ করে? সাগরের চোখে ভয়, অস্থিরতা। সে জানতো এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, কিন্তু ছোট ভাইয়ের প্রশ্ন আরো গভীর হতে লাগলো। হ্যাঁ দাদা, জানি। হয়তো তুমি এটা বুঝতে পারছো, আমি তাকে পছন্দ করি। সাগরের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে জানতো মায়াও জানে না যে তার ছোট ভাই তাকে পছন্দ করে। এটা যদি মায়া জানতে পারে তাহলে কেমন হবে? সাগরের বুকটা চেপে ধরে, মাথায় এক ঝড় বয়ে যাচ্ছিল। তার আরেকটু আগে মায়াকে জানাতে হবে সে তাকে ভালোবাসে। তবে সব থেকে বড় প্রশ্ন, মায়া কি তাকে ভালোবাসে? সে কি জানে সাগর তাকে ভালোবাসে? সাগরের ভেতরকার দ্বিধা। সাগরের মন চুপচাপ হলেও তার হৃদয়ের ভেতর যুদ্ধ চলছিল। ছোট ভাইয়ের কথা, মায়ের চোখের পলক, তার নিজের অস্বীকার, সবকিছু তাকে ধীরে ধীরে আরো অসহায় করে তুলছিল। সে নিজেও জানত না তার নিজের ভালোবাসা মায়ার প্রতি কখন প্রকাশ করবে। একদিকে মায়ার বাবা সাগরকে একটু পছন্দ করেন, এটা তার জন্য আশার আলো। তবে তার ছোট ভাইয়ের অনুভূতি সাগরকে আরো জটিল অবস্থায় ফেলছিল।
আমি জানি না, তুমি কি কিছু বলতে চাচ্ছ? মায়ার চোখে মৃদু প্রশ্ন ছিল। তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা সাগর ঠিকভাবে বুঝতে পারছিল না। সে বুঝতে পারছিল না মায়া কি তার অনুভূতি বুঝতে পারছে, নাকি সে নিজেই কিছু বলার সময় পাচ্ছে না। অবশেষে সাগর মায়ার দিকে চোখ তুলে তাকালো। তার চাহনি ছিল এতটা আন্তরিক, এতটা সত্যি, যেন পৃথিবীটাকে সে শুধু এক মুঠো করে নিয়েছে। মায়া কিছুক্ষণ চুপ থাকলো। তার চোখের কোণে জল জমে উঠছিল। সে জানত সাগরের অনুভূতি অনেকদিন ধরে আছেই, কিন্তু তার জন্য সাগর কিভাবে প্রকাশ করবে সেটা ছিল অন্য গল্প। কিন্তু এখন সে ভীষণভাবে অবাক। তুমি, তোমার ভাই? সাগর এক নিঃশ্বাসে বলে উঠল। সাগরের মুখে কিছুক্ষণ কোনো কথা এলো না। মায়ার চোখে গভীর এক সংশয়ের দৃষ্টি ছিল, যা সাগর দেখেই বুঝতে পারছিল। সাগর তার মনে প্রাণে চাইছিল আজকের পর আর কোনো কিছু ছুঁড়ে না ফেলা যাক, কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ধ্বনিত হচ্ছিল, মায়া কি তাকে ভালোবাসে? মায়া বুঝতে পারছিল না সাগর কি তাকে কেবল বন্ধু হিসেবে ভালোবাসে, নাকি কিছু বেশি। তার বুকের ভেতর দোলাচল। সাগরের চোখের গভীরতা ছিল এমন যেন একে একে সমস্ত পৃথিবী তার চোখে ভাসে। তবে তার চোখে একটা দুঃখ ছিল, এক ধরনের অসহায়ত্ব। মায়া এক পলক চুপ থেকে সাগরের দিকে তাকালো। সাগরের আগে কখনো এরকমভাবে প্রকাশ পায়নি। তার চোখে কোনো লুকানো কথা ছিল না, সমস্ত কিছু সোজা সাপটা, সত্যি এবং শুদ্ধ। তুমি জানো আমি তোমায় ভালোবাসি না, কিন্তু আমি জানি তুমি আমায় ভালোবাসো। কেন জানি না, আমি তোমার প্রতি সেই অনুভূতি প্রকাশ করতে পারিনি। মায়ের কথা শোনার পর সাগরের হৃদয় একটু সংকুচিত হয়ে গেল। একদিকে সে জানত মায়া তার ভালোবাসা বুঝতে পারছে, তবে অন্যদিকে মায়ের জন্য সাগর বুঝতে পারছিল না তার ভালোবাসায় কোনো প্রাপ্তি হবে কিনা। সাগর জানত এটা তার জন্য খুব কঠিন। মায়ের মনোযোগ তখনও অন্য কোথাও ছিল। মায়া হঠাৎ করে মাথা নিচু করে নিল। তার চোখে জল ছিল, কিন্তু সাগরের দিকে তাকানোর সাহস ছিল না। সে জানত সাগরের ভালোবাসায় কষ্ট আছে, কিন্তু তার নিজস্ব মনোভাবও তাকে আটকে রেখেছিল। সাগর এগিয়ে এসে মায়ের হাতে হাত রাখল। মায়া তার হাতে হাত রেখে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি জানি না তুমি কি ভালোবাসো, এটা কি সত্যি? সাগর মায়ের হাতে শক্তভাবে জড়িয়ে ধরল, যেন তার ভালোবাসা পৃথিবীর সব থেকে শুদ্ধ সত্যি হয়ে উঠেছে। মায়ার চোখের কোণে জল জমে উঠেছিল, কিন্তু তার বুকের ভেতর একটা শান্তি ছিল। সাগরের কাছে সে তার হৃদয়ের প্রতিটি অনুভূতি ঢেলে দিতে চেয়েছিল, কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু করবে? তুমি বিশ্বাস করো সাগর? সাগর হেসে বলল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সাগর। মায়ার চোখে জল ছিল, কিন্তু তাকে একসময় সেই কথা বলতেই হবে। মায়ার চোখে এত দূর তার ভালোবাসার কষ্ট ছিল, এত দূর ভেতরের দ্বন্দ্বগুলো ছিল, যে সাগর জানত সে যতই কঠিন পরিস্থিতিতে থাকুক, তাকে একদিন এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমার ভেতর এক ধরনের ভয় আছে সাগর। তুমি আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু আমি কি তোমার ভালোবাসার যোগ্য? সাগর মায়ের চোখে তাকিয়ে বলল। মায়ের চোখে তখন এক ধরনের শান্তি ছিল, কিন্তু সেই শান্তি যেন ভেতরের এক গভীর অন্ধকারের মধ্যে দিয়ে উজ্জ্বল হয়ে উঠছিল। সেই অন্ধকার ছিল তার অতীত, রিপ্রেজেন্টেশন, ভয়াবহতা, এমনকি যে লজ্জা সে আগেও বহন করেছে। মায়ের ভেতরে শোক, ভীতি এবং আঘাতের ছাপ ছিল, তা সাগরের থেকে লুকানো ছিল না। একসময় সাগর মায়াকে সাহস দিতে চেয়েছিল, তবে মায়ের অতীত তাকে ভয় দেখাতে ছিল। এক অতীত যা তাকে শুধু শারীরিক আঘাতই দেয়নি, বরং তার আত্মবিশ্বাসও ছিন্ন ভিন্ন করেছিল। সাগর বুঝেছিল মায়া এখনও তার অতীতের যন্ত্রণার ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি। সাগর, আমি আমি জানি না যদি তুমি জানো যে আমি এক সময় একজন অপরাধীর হাতে শিকার ছিলাম, তুমি কি গ্রহণ করতে পারবে আমায়? মায়ার কথা শুনে সাগরের চোখের কোণে দুটো অশ্রু জমে উঠল। তার মন চেপে ওঠে। সে জানত মায়া খুব কষ্টে ছিল, অতীতের ভয়াবহতা এখনও তাকে তাড়া করছিল, কিন্তু সে মায়াকে এক মুহূর্তের জন্য হারাতে চায় না। মায়া সাগরের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল, কিন্তু তখনই সাগরের ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সাগর খতিয়ে দেখে জাহিসের কল ছিল। ভাই, খুব খারাপ খবর, মায়ার ওপর আক্রমণ হয়েছে।
সাগরের শরীর এক মুহূর্তেই জমে গেল। মায়ার মুখে কোনো কথা না বলে সাগর ফোন রেখে দ্রুত বাইরে বের হয়ে গেল। সাগরের দুঃস্বপ্ন। সাগর এক টান দিয়ে গাড়ি স্টার্ট করলো। সে জানতো মায়া কোথায় আছে, কিন্তু তার মনে একটাই কথা ঘুরছিল, মায়া কেন কেন এমন কিছু হতে হবে। মায়ের উপর আক্রমণটা খুব খারাপ ছিল। সাগরের সামনে আসল সত্যি ছিল এক ভয়াবহ ঘটনা। মায়া রেপের শিকার হয়েছিল। তার শরীরের উপরে যে আঘাতগুলো ছিল তা শুধুমাত্র শারীরিক ছিল না, মনোজগতেও ছিল। তবে সাগর জানতো এটি তার বিরুদ্ধে আসা একটি কঠিন লড়াইয়ের প্রতীক। এই মুহূর্তে সাগরের কষ্ট ছিল, তবে সে জানতো সে মায়াকে উদ্ধার করতে পারবে, তাকে আবার সেই শক্তি দেবে, তাকে সেই সাহস এনে দেবে, যাতে সে নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। মায়ার নির্ভীক পদক্ষেপ। মায়ার চোখের সামনে তখন অন্যরকম দৃশ্য। সে জানতো সাগর তার পাশে আছে, কিন্তু ভয় ও সন্দেহ তার মন থেকে মুছে যায়নি। তার অনুভূতি ছিল কেউ কি তাকে ভালোবাসবে, যদি সে জানে তার শারীরিক মানসিক ক্ষতি কতটা গভীর। তবে সাগর সবসময় তাকে বিশ্বাস করেছিল, তাকে ক্ষমা করেছিল এবং তাকে পছন্দ করেছিল। এটাই মায়ের কাছে ছিল সবচেয়ে বড় শক্তির চূড়ান্ত জয়। এক সময় সাগর আর মায়ার পথ এক হয়ে গেল। তাদের সম্পর্কের মাঝে যতই কষ্ট আসুক না কেন, একদিন তারা সেই কষ্টের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। মায়া তার অতীতের যন্ত্রণাগুলো সাগরের পাশে থেকে কাটিয়ে উঠতে শুরু করলো। সাগরের প্রতি তার বিশ্বাস, তার ভালোবাসা তাকে এক নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে গেল। সাগর জানত এ পথ ছিল কঠিন, কিন্তু মায়াকে জয় করার পেছনে তার সেই অটল ভালোবাসা ছিল। মায়ার অন্ধকার অতীতটাকে সাগর যেমন গ্রহণ করেছিল, তেমনি মায়াও সাগরের ভালোবাসাকে নিজের জীবনে সবচেয়ে বেশি শক্তিশালী আলো হিসেবে গ্রহণ করেছিল। সাগর আর মায়ার জীবনে সব বাধা জয় করে তারা একে অপরকে পেল। সাগর জানত মায়াকে পাওয়ার পথে যতই কষ্ট ছিল, তবুও তার ভালোবাসায় ছিল এক অদম্য শক্তি। আর এই শক্তির সঙ্গে তাদের সম্পর্ক এক নতুন জীবনের দিকে এগিয়ে চলেছিল।